এরকম কিছু সাহসী যারা আছেন তাদের মধ্যে অন্যতম এই দুইজন আজকে আমাদের সামনে অনেক মূল্যবান বক্তব্য দিয়ে দেশ জাতিকে আগামী দিনের সংগ্রামকে অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করার জন্য মূল্যবান বক্তব্য রাখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের আলোচনা শুরু করছি। আমি এরপরে আমার শ্রদ্ধেয় ভাই লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ আপনাকে স্বাগত জানাচ্ছি যে আপনি অনেক বাধা বিপত্তির মধ্যেও যেভাবে নিচে বুক উঁচু করে সমাজে বেঁচেছেন, অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করেন নাই, এখন পর্যন্ত বুক চিতিয়ে সবার সামনে গর্বের সাথে দেশপ্রেমিক হিসাবে নিজে প্রমাণ করে যাচ্ছেন। আপনাকে প্রথমে আমি কনগ্রাচুলেট করব ফর বিং প্রমোটেড অ্যাজ কর্নেল, ফুল কর্নেল। আমি আপনাকে অনেক খুশি হতাম যদি ইউনিফর্মে দেখতাম এই মুহূর্তে কোন একটা ব্রিগেড কমান্ড করছেন, এই মুহূর্তে কোন দায়িত্বপূর্ণ পদে থেকে বাংলাদেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি খুশি হতাম। বাট তারপরেও আপনাকে আমি কনগ্রাচুলেট করব স্বীকৃতির জন্য, যেটা আপনার প্রাপ্য ছিল। যুদ্ধ করে এটাকে পেতে হয়েছে। এই যুদ্ধ করে পাওয়ার স্বাদ, যুদ্ধ করে পাওয়ার গর্ব আমি চাচ্ছি আপনি এটা অনুভব করেন। আমাদের শোয়ের তরফ থেকে অনেক দর্শকরা এই মুহূর্তে আপনার দিকে তাকিয়ে আছে, কয়েকশো না হাজার তার উপরে আপনার দিকে তাকিয়ে আছে। আপনাকে আমি বলবো কনগ্রাচুলেশন, উই আর সো প্রাউড অফ ইউ লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওকে, এরপরে আমাদের আজকের আলোচনার সবচেয়ে বিজ্ঞ আলোচক, আমি আপনাকে হাসিন ভাই হিসাবেই জানি। আমি অবাক হতাম না যদি আপনাকে লেফটেন্যান্ট জেনারেল পদবি দিয়ে সিনা যদি মুস্তাফিজুর রহমানের মতো এক বকরা ঘুঘুরে নিয়ে সেনাপ্রধান বানায়। আপনার মতো লোক কেন সেনাপ্রধান হতে পারে না, বানানো হয় না, এটা আমি জানি না। এটা আমাদের দেশের ধন্যতা, এটি সশস্ত্র বাহিনীর ধন্যতা। বাট তারপরেও আমি আপনাকে কনগ্রাচুলেট করব যে সবশেষে আপনার সম্মান আপনার ঘাড়ে চলে এসছে। আল্লাহ যাকে ইজ্জত দেয়, মহান আল্লাহ পাক যার জন্য ইজ্জত দাঁড় করায় রাখে, ওই ইজ্জত কেউ কায়রা নিতে পারে না। হাসিন ভাই, আপনাকে শান্ত নিয়ে আপনাকে নিয়ে অত্যন্ত গর্বিত আমরা। আপনাকে কনগ্রাচুলেট করছি যে আপনি ইউ বিকাম ব্রিগেডিয়ার। যদিও আপনাকে রিটায়ারমেন্টে পাঠিয়েছে, বাট হে, অনেক যুদ্ধের ফসল দুই রকম করা হয়েছে, আপনাকে মেরে ফেলতে চাওয়া হয়েছে, আপনাকে কবরে রাখার কথা, কিন্তু আল্লাহ বলছে নো 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 নো, তার সময় আসেনি, তার অনেক কিছু করার বাকি আছে। এর জন্যই আজকের ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বীর প্রতীক আমাদের মধ্যে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। আপনার মাইক্রোফোনটা অফ হাসিন ভাই, আপনার মাইক্রোফোনটা অফ। আপনাকে অশেষ ধন্যবাদ। এই অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত। যদি একটা কথা বলি, আজকে আমাকে লেফটেন্যান্ট জেনারেল আমাদের নুরুদ্দিন উনি আমাকে রিং করেছিলেন, আমাকে বলতেছিলেন হাসিন আল্লাহর বিচার দেখলা। আমার খুব হৃদয়টা ভরে গেছে। একজন সম্মানিত সেনাপ্রধান আমাকে রিং করলেন, আমি দেখলাম। আমার বললেন তুমি চুলটা কবে কাটবা? আমি তো ইনশাল্লাহ 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 বলে কোনো মতো রাখছি আর কি। উনি এই বয়সে আমাদের মনে রাখছেন। তোমার সবকিছু দেখি, সব অনুষ্ঠান আমি দেখি, ভালো লাগে। কাজ করে যাও দেশের জন্য। আমি গর্বিত ভাই, অন্তত মনের কথা, দেশের কথা বলতে পারতেছি আপনাদের কাছে। অশেষ ধন্যবাদ। এই অনুষ্ঠান যারা দেখেন, যারা দেখবেন, ধন্যবাদ। হাসিন ভাই, একটা কথা আপনাকে জিজ্ঞাসা না করেই পারি না। বছরখানেক আগে জেনারেল ওয়াকার আপনাকে তো ব্যক্তিগতভাবে ডেকে এই প্রমোশন তখনই দিতে চেয়েছিলেন, আপনি তখন প্রমোশনটা নেন নাই কেন? ভাই আমি ইনফ্যাক্ট জেনারেল আদমিকে যখন দেওয়া হলো অবসর, আমাকে ডাকা হলো। আমি প্রথমে অ্যাডজুটেন্ট জেনারেল, তারপরে সেনাপ্রধান। আমি বললাম না, এই কাজ করো না, আপনাকে কোন প্যাকেজ দিব। আমি কেন অকার, আমার জন্য না মানায় না। অনেক অফিসার, অনেক কষ্টে জুনিয়র অফিসার, এই যে সবারটা তুমি শোনো। আমি তোমাকে বলবো না কোনো অনৈতিক কাজ করো, বাট সবারটা শোনো এবং একসাথে করো। উনি বললেন স্যার তার জন্য দেরি হবে। আমি কোনো অসুবিধা নাই স্যার, 4 মাস লাগবে, হোক 4 মাস।
আল্লাহর রহমতে দেখেন 1 বছর হয়েছে, বাট আমার খুব ভালো লাগতেছে। আমার অনেক অফিসার একসাথে নিয়ে, সিনিয়র জুনিয়র নিয়ে আমরা একটা সেলিব্রেট করতেছি যে আমরা সবাই উৎসবে ছিলাম। আর আমি যদি ওই দিনকে মেনে যেতাম আর আজকে আমি হেরে যেতাম, আমার অফিসার আমার দিকে তাকাইতো, আমি কখনো আমার জুনিয়রদেরকে পিছনে ফেলাই না, সাথে নিয়ে চলি। আমার জীবনে অনেক ইতিহাস আছে ভাই, আমি জুনিয়রের জন্য একদম বুক পেতে দিছি, কোনো কাউকে আমি ছোট করি নাই বা পানিশমেন্টে ফেলাই না, আমি অন করছি। আল্লাহ আমাকে প্রশংসিত করছে, অশেষ ধন্যবাদ। আপনি বললেন ব্রিগেডিয়ার জেনারেল, আমাদের সবাই লেফটেন্যান্ট জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল হিসেবে চিনে। এটা আর বিড়ম্বনা, র্যাঙ্কটা বইলা আর বেকাজা ফেলা। আমার খুব ভালো লাগে। এই লেফটেন্যান্ট কর্নেল 23 বছর বলছি, আর কয়েকদিন বাদ, অসুবিধা নাই। মহান আল্লাহ যেটা করেন সবার জন্য করেন, মঙ্গল করেন। অশেষ ধন্যবাদ ভাই। ওকে, কর্নেল হাসিন, আপনি অনেক আন্দোলন করেছেন, একার জন্য করেন নাই, সবার জন্য করেছেন। আমাদের এখনো একটা আন্দোলন বাকি। আমার ভাই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, আমার ভাই কর্নেল ফেরদৌস আজিজ এখনো পিএনজি। আমাদেরকে এই যুদ্ধটা আবার করতে হবে, এই যুদ্ধটা আমাদেরকে আবার শুরু করতে হবে। অনেক অপবিত্র লোকজন, অনেক ক্রিমিনাল, অনেক হারামজাদারা ক্যান্টনমেন্টে বসে আছে। সেখানে আমার ভাই কর্নেল ফেরদৌস আজিজ যেতে পারবে না, সেখানে আমার ভাই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির যেতে পারবে না। এটা হতে দেওয়া যায় না রে ভাই। স্যার ভাই আমি একটু বলি, আমি নির্বাচনের পরে সেনাপ্রধানের সাথে দেখা করবো, পরিষ্কার করে বলবো এটা উইথড্র করো, অনৈতিক। এখানে অনেক বাটপাট থাকে ক্যান্টনমেন্টের ভিতরে। আর সার্ভ এই দেশের জন্য সার্ভ করছে হাসান নাসির, ফেরদৌস আজিজ বা অন্যান্যরা, কর্নেল শামস, এরা ঢুকতে পারবে না, এটা হয় না। তোমরা যদি না শোনো, আমরা আইনের আশ্রয় নিব, পরিষ্কার আইনের আশ্রয় নিব। ওকে হাসিন ভাই, আপনি যখন এটা করবেন, এর মধ্যে লিগ্যাল হেল্পের জন্য কোন জায়গায় যদি কোনো কিছু লাগে, যদি দরকার হয় পেন্টাগনে গিয়ে আমি আবার আন্দোলন শুরু করব, দরকার হলে ইন্ডিয়ান এম্বাসির সামনে গিয়ে আবার স্লোগান দেব, এই কাজটা করবেন। উনি সংবিধানের পরিপন্থী 66.2 অনুচ্ছেদকে ভায়োলেট করেছেন। উনি বিদেশের নাগরিক যারা বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য, শুধু উনি অযোগ্য না, ওই বাড়িটা যার নামে কিনেছেন এ কে এম কামরুজ্জামান, একজন ব্যারিস্টার যার নামে কিনেছেন, উনিও ব্রিটিশ নাগরিক, দিনাজপুর থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন উনি প্রকাশ্যে আইন ভাঙলেন, সবার সামনে আইন ভাঙলেন, বিপুল প্রদর্শন করলেন দেশের আইনের প্রতি, সংবিধানের প্রতি, এবং ওনাকে ফলো করলো আরো 29 জন লোক, যারা আব্দুল আওয়াল মিন্টু ফলো করলো, কামরুজ্জামান ফলো করলো, মালেক ফলো করলো, কায়সার ফলো করলো, ইশাক ফলো করলো, এভাবে ফলো করলো। এখন বিএনপির চেয়ারম্যান যদি আইন ভঙ্গ করে, বাংলাদেশের সংবিধানকে ভঙ্গ করে এবং দুর্নীতির মধ্যে ডুবে থেকে হলফনামায় মিথ্যা বলে, এরপরে তার মনোনয়ন ঠিক থাকে কি করে? এবং ওনার মতো একজন আইন ভঙ্গকারী ক্রিমিনাল বাংলাদেশের সংসদ নির্বাচনের জন্য যোগ্য হয়? এস এম নওশের আলী। ধন্যবাদ। তো ভিডিওটা খুব কথাগুলো খুব স্পিডে গিয়েছিল, আমি সবগুলো ফলো করতে পারি না। তখন যেটুকু আমি বুঝলাম যে ওনার লন্ডনে 2টা বাড়ি আছে ওনার মালিকানায়, এবং ওনার জ্ঞাত কোনো আয়ের মানে যেটা নাকি মানে কি বলে মানে গ্রহণযোগ্য ব্যাখ্যা অনুযায়ী জ্ঞাত কোনো আয় উনি দেখাতে পারেন নাই। গত 17 বছরে ওনার আয়ের উৎস কি ছিল, কি করেছেন, এখানে কি পেশায় ছিলেন, বা কোন ব্যবসা বাণিজ্য বা চাকরি বা কোনো কিছু উনি করেছে কিনা সেটা এখানে উল্লেখ করতে পারেননি। কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে উনি বাংলাদেশে এসে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছেন। আসলে যখন একজন দলের প্রধান যদি এরকম একটা কাজ করেন বা যদি নৈতিকতার ভিত্তিটা যদি নড়বড়ে হয়, তো সেই ক্ষেত্রে তো দেখা যাবে যে দলের অন্যান্য যারা থাকবেন তাদের নৈতিকতাটা তো দেখা যাবে যে সেরকম মজবুত হবে না। কারণ নেতারই যদি ভুল থাকে, নেতার মধ্যেই যদি ভুল থাকে, তাহলে তো তার অনুসারী যারা তারাও তো সেরকমই ভুল করবে। যে আমরা কি দেখি যে জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হয়েছেন, ওনার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ থাকতে পারে, হ্যাঁ, হত্যা এটা ওইটা থাকতে পারে, কিন্তু ওনার বিরুদ্ধে কিন্তু মানে অসততার কোনো অভিযোগ কিন্তু ছিল না। কেউ বলতে পারবে না যে জিয়াউর রহমান 1 টাকা রাষ্ট্রের মেরে খেয়েছে বা ইয়ে করেছে।
এবং এটাই ছিল জিয়াউর রহমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। কিন্তু ওনার ছেলে হয়ে তারেক রহমান আমার কাছ থেকে তো আমরা সেরকমই প্রত্যাশা করেছিলাম যে সেরকম একটা সৎ নেতৃত্ব থাকবে, কিন্তু দেখা গেল যে উনি বিসমিল্লাতে গলত করে বসে আছে। অথবা উনি যে হলফনামাটা দিয়েছেন সেই হলফনামার মধ্যে এই জায়গাগুলোতে অস্পষ্ট রেখেছেন এবং ওনার নাগরিকত্ব নিয়েও একটা অস্পষ্টতা রয়েছে। তো এইরকম একটা নেতৃত্ব যদি আমাদের দেশের প্রাইম মিনিস্টার হয় বা প্রধানমন্ত্রী হয়, তাহলে এই নেতৃত্ব থেকে আমরা কিভাবে আমরা আশা করবো যে উনি সৎভাবে দেশের নেতৃত্ব দিতে পারবেন? ধন্যবাদ। ডক্টর নওশের আলী, আপনি বলছেন উনি ভুল করছে, ওনার ভুলটা লুকায় গেছে। এটা কি ভুল না এটা ইচ্ছাকৃত একটা অপরাধ? না, আমি ভুল বলতেছি না, আমি বলতেছি যে এই জায়গাটা অস্পষ্টতা। হ্যাঁ, অস্পষ্টতা না, আমি বলছি উনি যেটা করছেন এটা কি উনি কি মনে করেন এটা কি জাস্ট একটা মেয়ারলি এ মিস্টেক নাকি ইচ্ছাকৃত ভাবে একটা অপরাধ করেছেন? একটু তো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেটাই উনি করে থাকেন, কিন্তু কাজটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এবং এটা অবশ্যই বাংলাদেশের কারণে উনি দেশপ্রেমিক কোনো আইনজীবী অবশ্যই উচিত ছিল এটা চ্যালেঞ্জ করা, কিন্তু এটা করা হয়নি। আনচ্যালেঞ্জ অবস্থায় উনি কিন্তু দলের মনোনয়ন নিয়ে এখন ইলেকশনে দাঁড়িয়েছেন। ওকে, আমি অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন, আপনার কাছে আমি জিজ্ঞাসা করব, তারেক রহমানের এই অ্যাক্ট এটা কি জাস্ট একটা ভুল নাকি উনি একটা অপরাধ কর্মে নিজেকে সম্পূর্ণরূপে জড়াইয়া তবে দুর্নীতি পরায়ণতার মাধ্যমে উনি উনার অপরাধ চক্র লুকতে চেয়েছে এবং জনগণকে ধোঁকা দিতে চেয়েছে? কোনটা? ধন্যবাদ জাকব ভাই। আসলে মাছের পচন হয় মাথা থেকে। উনি একটি রাজনৈতিক দলের প্রধান, উনি যদি এই রকম একটা সংবিধান বিরোধী একটা অপরাধ বলেন, অন্যায় বলেন, তার যে আয়ের যে উৎস সেগুলোকে গোপন করছে, তাহলে তার নেতৃত্বে অন্যান্য যারা নীতিবৃন্দ আছেন এবং দেশবাসী কি প্রত্যাশা করে? আমার মনে হয় যে ডক্টর নওশের খুব সুন্দর করে বলছেন যে এটা কেন কেউ চ্যালেঞ্জ করলো না, এটাও একটা প্রশ্ন। এখনো কি সে আমরা ভীতির সংস্কৃতির মধ্যে রয়ে গেছি যে হয়তো ক্ষমতা চলে আসবে, হয়তো তার বিরুদ্ধে কথা বললে আমার উপরে সন্ত্রাসী আক্রমণ হবে? এটা একটা বিরাট প্রশ্ন। আমি মনে করি না যে তারেক রহমানের কিংবা তার পার্টির যারা অন্যান্য যারা বিজ্ঞ কিংবা যারা সচেতন, তাদের উচিত ছিল এই বিষয়গুলোকে সামনে পরিষ্কার করা। ধন্যবাদ। ওকে, কর্নেল ফেরদৌস আদিজ, আপনাকে আমি সরাসরি জিজ্ঞাসা করি, এটা কি মেয়ারলি এ মিস্টেক নাকি ইচ্ছাকৃত একটা ক্রিমিনাল অ্যাক্ট? He just become another piece of criminal who just committed a crime and try to hide it behind the curtain. Colonel Aziz. এটা মিস্টেক হয় কিভাবে? ইটস এ ডেলিভারেট অ্যাক্ট। ইচ্ছাকৃতভাবেই এড়ায় গিয়েছে। অনেক সুশীল কুশীল পলিটিশিয়ান মাস্টার্স অনেক রকম ব্যাখ্যা দিবে। এটা তো ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করা হচ্ছে। আপনি ফর্মে লিখেন অপ্রযোজ্য না, কেন? তো আপনার আরেকটা জায়গায় ফর্মে খালিও রয়েছে, তো ইনকমপ্লিট ফর্ম তো একসেপ্ট হওয়ারই কথা না। তাহলে এখানে আসলে রাষ্ট্র চলে মাফিয়া চক্র দ্বারা। গত 54 বছর তাই চলেছে, এখনো চলছে। আগামীতে যাতে রাষ্ট্রচক্র মাফিয়া দ্বারা, মাফিয়া সার্কেল দ্বারা চলতে না পারে, সেটা আমাদের কাজ করতে হবে। আর নবীনদেরকে আমরা যারা বুড়ারা আছি রাস্তা দেখাইতে হবে যে ওই জায়গায় আছে, এদেরকে সিস্টেম কর। এটা তো ডেলিভারেট অ্যাক্ট। এটা মিস্টেক কিভাবে হয়? কমিশন আর কমিশন, ইটস এ কমিশন। আচ্ছা, আপনি বাকি আর আয় ব্যয়ের এগুলা তো বাচ্চা লোকও বুঝে, না বুঝার কি আছে? আপনি না বুঝার কি আছে? 10,000 টাকা দিয়ে মানুষ 10,000 টাকার জন্য সংসার চালাইতে পারে না, আর আপনি 10 লাখ টাকার ভাড়া। আপনি কি ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো নেতা আমরা পাইতে পারি না, যার পাঞ্জাবির লম্বা হওয়াতে এক সাহাবী কোশ্চেন করছিল, আপনি অন্যায় করছেন, দুর্নীতি করছেন, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছিল, মনে আছে হাদিসে জানা হয়। সে তার ছেলের কাপড়টুকু দিয়ে 2টা জোড়া দিয়ে, সে যেহেতু লম্বা ছিলেন করছে। এক সাহাবী ডাউট করে বসলেন বলেই তার ভিতরে একটি আসলো। তো আমাদের নেতা নেত্রীদেরকে আসলে ওই ভদ্র কথায়, গণতন্ত্রের কথা শোনায়া, চেতনার কথা শোনায় হবে না। স্ট্রেট সিস্টেম করতে হবে। স্ট্রেট সিস্টেমে না গেলে তো আপনি আশা করবেন যে হবে ফিউচার টেন্স, পাস্ট টেন্স ছিল নাকি, প্রেজেন্ট টেন্সে আছে নাকি? আপনি ফিউচার লয়ের কারণে শুরু করছেন।
কর্নেল আজিজ, আপনি এক দয়া করে কাজ করেন, আপনি একটু লগ অফ করে আবার লগ ইন করেন। আপনি আপনার ভিডিওটা আটকে যাচ্ছে, অডিওটাও আটকে যাইতেছে, আপনি দয়া করে একটু লগ অফ করে আবার লগ অন করেন। নওশের ভাই, আপনিও এই কাজটা আচ্ছা। করেন। ওকে, কর্নেল হোসেন ভাই, আপনার কাছে আসছি। আচ্ছা, হাসিনা আমলেও হানিফ, মাহবুব হানিফ, উনি কানাডার নাগরিক ছিলেন। হাসিনার আমলেও আব্দুস সোবাহান গোলাপ আমেরিকার সিটিজেন ছিলেন। হাসিনার আমলেও জুনায়েদ পলক বাইরের নাগরিক ছিল। আরাফাত বিদেশের নাগরিক ছিল। আচ্ছা, এটার জন্য লুপ্ত হয়েছে, এই সাবজেক্টটা যাতে কেউ না জানে রাগঢাক করা হয়েছে। কিন্তু তারেক রহমানের এবং বিএনপির আচার আচরণে রাগঢাক করার কোনো কিছু নাই। উনি লন্ডন থেকে আসলেন, সবাই জানে উনি লন্ডনে অ্যাসাইলাম করেছে, অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে এবং ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে। এবং লন্ডনে 1.5 মিলিয়ন পাউন্ড, 1.7 মিলিয়ন পাউন্ড দিয়ে উনি বাড়ি ক্রয় করেছে। এবং ওই বাড়ির ভাড়া যদি কাউন্ট করে, যেখানে তারেক রহমান ভাড়া ছিল, ওখানে প্রতি মাসের ভাড়া ছিল 16,000 পাউন্ড। 16,000 পাউন্ড। আচ্ছা, অথচ তারেক রহমানের কোনো ইনকাম নাই। এখন আমি যে কথাটা হাসিন ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, তারেক রহমান এবং বিএনপির যুক্তি কি? আওয়ামী লীগ করছে এই জন্য আমি করতেছি, নাকি হাসিনা করছে এটা আর লুকানোর কিছু নাই? এবং আমি জনগণের কাছে বা ইলেকশন কমিশনের কাছে জবাবদিহি করতে আমি বাধ্য নই। আমি ব্রিটিশ নাগরিক, সো হোয়াট? আমি জিয়ার সন্তান, আমি বেগম জিয়ার সন্তান, আমি খুশি তাই করতে পারি। কর্নেল হাসিন, আপনার কি মনে হয়, আপনি এটার উপরে কোনো মন্তব্য করবেন কিনা? না, আমি বলতে চাচ্ছি এত বড় একটা মিস্টেক করলেন, এটা আমাদের নেতা। এই ফ্যাসিস্টকে তাড়াইলাম এই অপকর্মের জন্য, সেখানে তো রইলাম। এই জন্য তারেক রহমান ভুল করছে উদ্দেশ্য পরিত ভাবে, পরিকল্পিত ভাবে। উনি কোনো প্রিপারেশন নেন নাই কিভাবে ফর্মটা ফিল আপ হবে। 1.5 বছর হয়েছে, ওনার যথেষ্ট সময় ছিল প্রস্তুত নেওয়ার, মানে সম্পূর্ণ কিছু প্রস্তুতি নিয়ে ছেড়ে আসতে পারতেন, উনি তা করেন নাই, পরিষ্কার বোঝা যাচ্ছে। আমলারা কি করছে? আমি এই জন্য বলি আমলাদের বিরুদ্ধে পরে আন্দোলন হবে। আমলারা যদি নিয়ন্ত্রণ করতে না পারে, যে পারবে সে আসবে। নির্বাচন কমিশনের প্রধান উনি কোথায়? এই আহমকের গালে এবার জুতা না, এবার বুট লাগাবো, বুট। আর্মির বুট থাকে, বুটটা আমরা গলায় জোড়াবো। এটা কোনোভাবে কাম্য না। আমরা চাই না দুর্নীতি পরার মিথ্যাবাদী কেউ আমাদের শাসক হোক, পরিষ্কার। এখানে আমরা অত বড় লোক না, সুলতানের বংশ রাজবংশ জায়গা না এটা। গরিব আমাদের প্রবাসের যারা গেছে, এই জায়গা জমি কত কিছু বিক্রি করে প্রবাসে গেছে, অনেক কষ্ট করে টাকা পাঠায়। সেই টাকা লুটপাট করে আপনারা বাড়ি কিনবেন বিদেশে, আর মিথ্যাচার করে আমাদের শাসন করবেন। আমরা এই শাসক চাই না, পরিষ্কার। এটা অপরাধ, দণ্ডনীয় অপরাধ। এটা পরিষ্কার করে দেওয়া উচিত ভাই। আমরা এরকম লোক চাই না। ভাই, পরিবারতন্ত্রের জন্য আজকে এটা হয়েছে, কারণ বিএনপিতে লোক নাই। বিএনপি থেকে পুরা কি জিয়া সাহেবের ফ্যামিলির? নো। উনি জিয়া, খালেদা জিয়া, শহীদ জিয়া, এটা অন্যরকম। বাট তার ছেলে সে যোগ্যতা মানদণ্ডে আসতে না পারে, বাদ যাবে, দরকার অন্য কেউ আসবে। আমাদের এইসব থেকেই তো বিপ্লব, সংস্কার। ধন্যবাদ ভাই। কর্নেল হাসিন, আপনি কর্নেল ফেরদৌস আজিজ বলছে ইট ওয়াজ ডান ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে উনি অপরাধ করছে। উনি এই অপরাধকে লুকোতেও চান নাই, উনি সরাসরি অপরাধ করছে, উনি সরাসরি দুর্নীতির সাথে সম্পৃক্ত। উনি জানতেন যে মুহূর্তে ফর্ম ফিল আপ করছে, উনি জানতেন যে উনি মিথ্যা কথা বলছেন। উনি নিজে বিদেশি নাগরিক এবং ওনার সাথে যেই বাড়ি কিনেছে কামরুজ্জামানের নামে, সেও ব্রিটিশ নাগরিক। মালেক সিলেটে মনোনয়ন পাইছে, সেও ব্রিটিশ নাগরিক। ফয়সল যে মনোনয়ন পাইছে, সেও ব্রিটিশ নাগরিক। আব্দুল্লাহ ওয়াল মিন্টু যে মনোনয়ন পাইছে, সেও ব্রিটিশ নাগরিক। তারপরে কাইয়ুম, ঢাকা 11 আসন না ঢাকা 11 আসনে বোধ হয় কাইয়ুম, সে ভানুয়াতুর নাগরিক। এগুলো তো জানে। ইশরাক আমেরিকান নাগরিক। তাহলে বিষয়টা এমন হইল
এরপরে কোনোদিন যদি কেউ হাসিনার মতো রাজনীতি করে বা বিরোধী দলীয় রাজনীতি করে, কেউ যদি দাঁড়াইয়া বলে যে স্বয়ং প্রধানমন্ত্রী আইন ভাঙছে, তারেক রহমান যদি আল্লাহ না করুন প্রধানমন্ত্রী হয়, তাহলে বলবে প্রধানমন্ত্রী আইন ভাঙছে, আমি ভাঙলে অসুবিধা কি? এই কথাটা কি লজিক্যাল হবে না? অবশ্যই লজিক্যাল হবে, বাট আপনি জেনে শুনে অপরাধ করতেছেন, আপনি কোনো তোয়াক্কাই করতেছেন আইনকে, আপনি তোয়াক্কাই করতেছেন, অবজ্ঞা করতেছেন আইনকে। এটা আর মারাত্মক। একটা হলো না জেনে ভুল করলাম, সেটা ভিন্ন জিনিস। আপনি অনেক সময় পাইছেন, অর্থাৎ জেনে শুনে আপনি চ্যালেঞ্জ করে আমি অপরাধ করলাম, পারলে তুই কিছু কর, ব্যাপারটা এরকম দাঁড়াইলো। আমার মনে হয় আমরা এরকম শাসক চাই না, ভালো শাসক চাই। ধন্যবাদ ভাই। ওকে, ডক্টর নওশের আলী, তারেক রহমান যে স্রেফ এই লন্ডনের নাগরিক এবং লন্ডনের টাকা পাচার করে বাড়ি কিনেছে শুধু তাই না, তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ব্যাক করে আরেকটা, এটাকে বলে হোমিসাইডাল ক্রাইমস, একেবারে হত্যা করার মতো আরেকটা অপরাধ করছে। সে অপরাধটা হলো তার মা মারা গেছে, ওই ডেড বডিটার আঙ্গুলের ছাপ নিয়ে সে মনোনয়ন সাবমিট করছে। এটা কোনো ভুলের ধারে কাছে না। আমি আমি চাচ্ছি না আপনি সুগার কোট করেন। একটা লোক তার মৃত মা, যার একটা ডেড বডি, ওই ডেড বডিটার বৃদ্ধাঙ্গুলের ছাপ নিলেন, নিয়ে মনোনয়ন সাবমিট করলেন। উনি জানলেন ওনার মা মৃত, এবং উনি তারপরে বৃদ্ধাঙ্গুলের ছাপ নিলেন, নিয়ে নমিনেশন সাবমিট করলেন। আপনি এই অপরাধটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন নাকি দেশের প্রচলিত আইনে আপনি দেখবেন এটা জঘন্য একটা অপরাধ? ডক্টর নওশের আলী। এখন খালেদা জিয়ার যে ডেটটা, এটা তো আইন অনুযায়ী তখনই ডেট ডিক্লারেশন করে যখন একজন ডক্টর সেটা সার্টিফাই করে দিবে। এখন ওই সময় তো খালেদা জিয়া ছিল আইসিইউতে, আমরা জানি উনি মৃত, কিন্তু তখন তো ওনাকে ডেট ডিক্লেয়ার করা হয় নাই বা ডেথ সার্টিফিকেট দেওয়া হয় নাই। কারণ এই আইনের যে মাঝখানে যে ফাঁকটা আছে, এটার বেনিফিটটা হয়তো উনি নিয়েছে, আদালত হয়তো তাকে এটার জন্য মানে বেনিফিট অফ ডাউট দিতে পারে এই বিষয়টা। ওকে, আমি আপনার সাথে, আপনি লজিক্যাল একটা কথা বলেছেন। তারেক রহমান যখন তার মায়ের হাতের ছাপ নেয়, আপনি কি জানেন এই কাজটা মির্জা ফখরুল করতে রিফিউজ করছে? মির্জা ফখরুল বলছে আমি এটা করব না। কোরখোদ কাব্বাস এই কাজটা বলছে আমি এটা করতে পারবো না। সালাউদ্দিনের মতো হারামজাদা পর্যন্ত বলছে আমি এটা করতে পারবো না। এখন আরেকটা কথা, ওয়াকার বলছে অসুবিধা নাই, আপনাদের কারো করার দরকার নাই, যার ছেলে সে আসুক, সে সেই দায়িত্ব নেই। ভবিষ্যতে এই সাবজেক্ট যদি সবার সামনে চলে আসে, পাস খাইলে তারেক খাইবো, আমাদের কোন গোলাম। আপনি দেখেন তখন খালেদা জিয়ার অবস্থা কি যখন হাতের সাইন নিচ্ছে। আমি যদি ধরেও নেই খালেদা জিয়া জীবিত ছিলেন, হাতের আঙ্গুলের ছাপটা নেয়ার সময় একজন মানুষকে চেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, দুনিয়ার সার্বিক অবস্থা সম্পর্কে তার বুঝতে হবে। ধরেন উনাকে ডাক্তার ডিক্লার করে নাই যে উনি মৃত, ডাক্তার ডিক্লার করছে উনি এখনো কমায় জীবিত আছেন। কমায় থাকাকালীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার হাতের ছাপ নেওয়ার কোনো বিধান নাই, তারপরেও উনি হাতের ছাপ নিয়ে মনোনয়ন দিয়েছে। ডক্টর নওশের, যে ব্যক্তি তার মায়ের হাতের ছাপ নেয়, কমায় থাকা মায়ের হাতের আঙ্গুলের ছাপ নেয়, আপনি তাকে নীতিগতভাবে কোন দৃষ্টিতে দেখবেন? নওশের আলী। ধন্যবাদ। আমি আসলে এই জিনিসটা আইনের এই বিষয়টা আমার জানা ছিল না, যে কমায় থাকাটা কে তাকে যায় কি যায় না, এটা বিষয়টা আজকে আমি প্রথম জানলাম। তবে কাজটা অনৈতিক, যেটা করা হয়েছে কাজটা অনৈতিক কাজ করা হয়েছে। ওকে, এস এম নওশের আলী সঠিক উত্তর দিয়েছেন। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি হাত তুলেছিলেন, আপনি কিছু বলবেন? আপনি একজন অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমরা ধরে নিলাম উনি মরে যান না, কিন্তু উনি কমায় আছেন। কমায় থাকাকালীন, অপচেতন থাকাকালীন হাতের ছাপ নেওয়ার ক্ষমতা নাই, কোনো বিধান নাই। আপনি এটা জানেন কিনা? অবশ্যই কোনো ডিক্লারেশন, কোনো চুক্তি, কোনো আবেদন সচেতন সজ্ঞানে ছাড়া কেউ তার হয়ে কেউ প্রক্সি দিতে পারে না। এবং উনি যদি শিক্ষিত হন, উনি লিখতে পারেন, তাহলে সাধারণত থাম নেওয়া হয় না। থামনার একটা ডেফিনেশন আছে, যিনি লিখতে পারে না তার জন্য। এখানে যদি কোনোদিন যদি এটা আইনের
কাছে চলে আসে কিংবা কোর্টে যদি কেউ যদি প্রশ্ন করে, তাহলে একটা বড় ধরনের ক্রাইম, এবং যারা যারা জানতো তারা সবাই কমপ্লিট হবে। এখানে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে ওয়াকার থেকে শুরু করে সবাই কেন তাকে উদ্বুদ্ধ করা হলো, এটা এক সময় একটা ফাঁদ হতে পারে, এটা একটা তার এক্সাক্ট ব্ল্যাকমেইলিং এর শিকার হতে পারে। কিন্তু প্রশ্ন উঠেছে যেহেতু এটা পাস হয়ে গেছে, এবং আইনজীবী হিসাবে আমি বলতে চাচ্ছি এটা সম্পূর্ণ আইনের দিক থেকে এটা অবৈধ, এবং সেটা জানা সত্ত্বেও অন্যরা তাকে সহায়তা করছে, এটা একটা বড় ধরনের একটি গুরুতর রাষ্ট্রীয় অপরাধ বলে বিবেচিত হবে। পরপর 3 বার সাংবিধানিক ভাবে তিনি প্রাইম মিনিস্টার ছিলেন, তার আঙ্গুলে ছাপ নিয়ে হয়তো তার সম্পত্তি থাকতে পারে, আরো কি থাকতে পারে, এই যে এই ধরনের একটা ক্রাইম করছে, মানে এইগুলো তো বলা যায় যে এইগুলো তো মাপযোগ্য নয়, কারণ এটা একটা প্রেসিডেন্ট হয়ে যাবে, একটা প্রেসিডেন্ট একটা আইন। এটা পরবর্তীতে সবাই বলবে যে যেহেতু ওইটা মানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে, আমরাও করতে পারি। আমরা আমার মা আমার বাবা কমা থাকার অবস্থায় কিংবা এখন উনি উনার আঙ্গুলের ছাপ নিলাম, তাহলে এইভাবে আঙ্গুলের ছাপ নিয়ে সম্পত্তি ট্রান্সফার করা কিংবা একটা নির্বাচনের প্রার্থী হওয়া, এটা শুধু অনৈতিক না, এটা একটা বড় ধরনের অপরাধ বলা যায়। এবং এই অপরাধে যারা যারা ছিল আগামীতে অবশ্যই কোনোদিন না যদি বিচার ওঠে, এটা একটা মামলার মধ্যে দিয়ে নিষ্পত্তি হওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ। ওকে, ফেরদৌস আজিজ, আমার কেন যেন মনে হয় বিএনপির ভারতপন্থী নেতারা এবং সেনাপ্রধান মির্জাফর ওয়াকার এবং ডিজিএফআই জাহাঙ্গীর এবং তার সাথে অপরাধী চক্ররা তারেক রহমানের জন্য একটা মরণ ফাঁদ তৈরি করে রাখছে। ধরেন তারেক রহমানকে তারা প্রধানমন্ত্রী বানাবে, পরবর্তীতে ওয়াকার সামনে এসে বলবে কর এটা সাইন কর, জাহাঙ্গীর এসে বলবে কর এটা সাইন কর, মির্জা ফখরুল মির্জা ফাক কোরকত কাব্বাস সালাউদ্দিন এসে বলবে এটা সাইন কর। তারেক রহমানের কি আর না বলার কোনো অজুহাত আছে কিনা? এবং এই বিষয়ে তারেক রহমান যদি না বলার সাহস দেখায়, উদ্যত্ত দেখায়, আস্তে সামনে কইরা বলবে তুই হয়েছিস নাবালক পোলা, এই মুহূর্তে তোরে আমরা হাজতে ঢুকাবো। তারেক রহমান ওই মুহূর্তে সেলফ ডিফেন্সের আর কোনো কিছু নাই। কি মনে হয় কিনা তারেক রহমানকে ফাঁসানোর জন্য একটা ফাঁদ তৈরি করে দেয়া হলো, এবং তারেক রহমান ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে এই ফাঁদে পা দিলেন? হ্যাঁ, আপনি যদি একটা অনৈতিক সুবিধা নেন এবং আপনি জানেন যে এরা ডিফল্টার, এই যাদের নাম বললেন এরা ডিফল্টার, দিস ওয়ে আর দ্যাট ওয়ে, 2024 সালে হোক অথবা 2009 হোক, পিডিআর ওই ধানমন্ডি আবানি ক্লাবের মাঠের ওখান থেকে হোক, দিস ওয়ে আর দ্যাট ওয়ে, দিস পিপল আর ডিফল্টার। আপনি বা ক্রিমিনাল, আপনি এদের কাছ থেকে যখন সুবিধা নিচ্ছেন, এই ক্রিমিনালগুলা তো আপনাকে ছাড়বে নাকি? আপনাকে গদিতে বসায় সামনে রেখে 10 টাইমস বেনিফিট তারা নিবে। আপনি হাসিনা 2008-এ ভারতের রয়ের সাহায্য নিয়া প্রণব দাদা মুখার্জির কদম বসি করিয়া প্রসাদ খাইয়া দেবীতে পূজা দিয়া আপনি যখন গদিতে বসিলেন, তাহলে কি দেখলাম আমরা? 16 বছর ভারত চুষিয়া লইল। হাসিনা হয়তো এমন না যে সবগুলাই পছন্দ করেছে, কিন্তু তাকে দিতে হয়েছে। উনি তো আগেই ওখানে নিজেকে বন্ধক দিয়ে দিয়েছেন, দিতে হয়েছে। হাসিনা যে 1% দেশের প্রতি দরদ ছিল না তা কিন্তু না, ছিল 1% বা 5% ধরেন, আচ্ছা, বা দিনের দলের লোকজনদের প্রতি তো ছিল, কিন্তু তাকে 100% দিতে হয়েছে। সে যে স্বেচ্ছায় দিছে আর দিয়ে বলছে আমি ভারতকে কি না দিয়েছি সারা জীবন মনে রাখবে, ও দিছে তো বাধ্য হইয়া। আপনি সাইজা গিয়া যদি ট্র্যাপে পড়েন ক্ষণিকের লোভের জন্য, নীতি নৈতিকতা থেকে যখন দূরে থাকেন, তখন এমনি আপনি দুর্বল। ইউ হ্যাভ সাবমিটেড অলরেডি ইয়ারসেলফ। কই আমি হাসিনা আমরা সাবমিট করছি? কতবার মৃত্যুর জন্য, কতবার বাসায় রেড হয়েছে, কতবার কম্পিউটারের হার্ড ডিস্ক আমার বউ ফালাইয়া দিছে। ডিড ইউ সারেন্ডার? আমার বউয়ের ট্রিটমেন্ট করাতে পারি নাই, 850 টাকা মেডিনোভায় কি করবে, এক্সরে করতে হাত ফুলে গেছে, আমার বউকে নিতে পারি নাই, বলেছিলাম চলো মাই ওয়াইফ, 800 টাকা সেভ করার জন্য সে গেল না। তাহলে চিন্তা করেন একজন হাজবেন্ড হিসেবে, আমি সরি আমাকে উদাহরণ দিতে হচ্ছে, হাজবেন্ড হিসেবে আমি কতটা অসহায়ত্ব স্বাদ গ্রহণ করেছি। আমি একটা হাজবেন্ডের কাছে কেমন লাগতে পারে
যে আমি নিজের বইয়ের চিকিৎসা করাতে পারছি না, তারপরেও তো সারেন্ডার করি নাই, তারপরেও সারেন্ডার করি নাই। 2 মেয়ের রেজিস্ট্রেশন ফি, বউয়ের হাতের চুড়ি বালা গয়না বিক্রি করে দিয়েছি, 16 বছর এইভাবে সাস্টেইন করেছি, তারপরেও তো মাথা নত করি নাই। একটু গেলে একটু খাতির করলে হ্যালো স্যার বললেই তো কোটি কোটি টাকা সুখে শান্তিতে থাকতাম। আই ডিড নট সাবমিট মাইসেলফ, আই ডিড নট সারেন্ডার। আমার মালিক আল্লাহ, উনি যদি আমাকে নিয়ে যায় নিয়ে যাবে, দ্যাট ইজ হিজ বিজনেস, ওটাই আমাকে মেনে নিতে হবে। উনি আমার জন্য এটুকুই রেখেছেন। তো এই সমস্ত লোক যদি গলফ হাউসের মাঠে থাকবেন, আমাকে সব জমিদার শাহেনশাহ লর্ড লর্ড ভাব, আমি আমার ম্লেচ্ছরা কাছে আসতে পারবে না, হাত মিলাইলে রানী এলিজাবেথের মতো আমার হাতে একটা গ্লাভস থাকতে হবে, তো এই হলে তো আপনাকে চুষে চুষেই খাবে। চুষে খাবে না কি করবো? ওই বেটা রিস্ক নিয়ে কাজ করতেছে, আপনারে চুষে করবে না, তাই করছে, এবং একটা সময় গিয়ে সিস্টেমের পড়ে যায় এবং এরা খরচ হয়ে যায়। এটাই হয়। কর্নেল ফেরদৌস আজিজ, একটা হাসির কথা বলি, আপনি একটা ভালো কথা বলছেন যে বাড়িতে থাকতেন লন্ডনে, এটাকে বলে গলফ ক্লাব ড্রাইভ। এখন সমস্যাটা হচ্ছে থাকছে ধনী লোকদের এরিয়া, কিন্তু জি। গত 17 বছরে কোন একজন ব্রিটিশ এমপির সাথে তার দেখা হয় নাই। গত 17 বছরে কোন একজন ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির কারোর সাথে হাই হ্যালো হয় নাই। ইউরোপিয়ান কোন লিডারের সাথে হাই হ্যালো হয় নাই। আমেরিকান কোন অফিসিয়ালদের সাথে দেখা হয় নাই, কিন্তু দেখা হয়েছে তাদের সাথে হয়েছে জানেন? খোদ আব্বাসের পোলাপানের লগে, ইশাকের লগে, নিউ ইয়র্কের কয়েকটা রিক্সা ড্রাইভার আছে, রিক্সাওয়ালা, গিয়াস আহমেদের লগে, মিজানুর রহমান মিল্টনের লগে, আর কাজের পোলা সানির লগে তার দেখা হয়েছে। তাইলে তুমি এই গলফ ক্লাব ড্রাইভে থাকতে গেলা কেন? লন্ডনের কোন পচা এরিয়া থেকে নেরিচার লগে বসে ভাত খাইতা থাকলা ধনীর এলাকায়, আর দেখা করলা চাকর বাকর লগে, তাইলে ওইখানে থাকার লাভ কি আমি নিজেও বুঝলাম না। কিন্তু এবার আমি আপনাকে এই সাবজেক্টে আবার আসবো। কর্নেল হাসিন, এই হাতের টিপটা আমাকে বেগম জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক, ইচ্ছা করে নাম বললাম না, ওইখানে চিকিৎসকদের ভিতরে 15 জন ছিল, তাদের ভিতরে 2 জন বা 3 জন অত্যন্ত ক্লোজ ছিল, তাদের একজন আমাকে বলছে হাতের টিপটা নিছে উনি কমায় যেদিন গেছেন তার 2 দিন পরেই নিছেন, কিন্তু নেওয়ার পরেও মনোনয়নটা সাবমিট করে নাই, কারণ কেউ দায়িত্ব নিতে চায় নাই। কেউ না, বলছে না এই ওনার ছেলে যদি দায়িত্ব নেয়, ওনার ছেলে আসো। এরপরে একটা কথা আছে, ডক্টর জোবাইদা রহমান আসছে, জোবাইদা রহমানকে লন্ডন থেকে পাঠানো হয়েছে, তুমি যাও হাতের ছাপ নিয়ে মনোনয়ন সাবমিট করো। আপনার মনে আছে জোবাইদা রহমান দেশে আসছে, আয়শা তার শাশুড়িরে দেখতে গেছে, ছায়া দেখছে she is in as a matter of fact she was dead। তো জোবাইদা রহমান দেখছে মহিলা মৃত এবং তার হাতের ছাপ দেওয়া আছে। জোবাইদা রহমান বেকুব না রে ভাই, জোবাইদা রহমান বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য সেবায় ফার্স্ট হওয়া মহিলা, এবং লন্ডনে গিয়া বিশাল একটা ইউনিভার্সিটিতে ভাই এমএসসি তে সে ওখানে প্রেস্টিজিয়াস রেজাল্ট সহ ওখানে পাস করছে। ডক্টর জোবাইদা রহমান বলছে আমি এই মনোনয়ন সাবমিট করব না। কি করছে জানেন? জোবাইদা রহমান আবার ব্যাক করে গেছে, যাইয়া তার স্বামীরে কইছে তোমারটা লাগলে তুমি করো, তুমি চাইয়া করো, আমি এটা করতে পারবো। আপনি কি জানেন তারেক রহমান ঢাকায় আসলো 25 তারিখ, 26 তারিখে এই নমিনেশনটা সাবমিট করা হইল। হাসিন ভাই, টার্গেটটা কি? মারা পড়লে কে মারা খাবে? তারেক রহমান। আম্মা মিয়া, মারা খাইবা তুমি, মারা খাও, তোমার বউ মারা খাইতে চায় না, মির্জা ফাকো মারা খাইতে চায় না, আব্দুল আউয়াল মিন্টুও না, সালাউদ্দিনও না, আমির খসরুও না, মারা খাই তুমি যাইয়া মারা খাও। যার জন্য নমিনেশনটা সাবমিট করা হয়েছে, সে যেদিন আসছে তার পরের দিন। হাসিন ভাই, এতে কি মিন করে? আপনার কাছে কি মনে হয়? আপনি একজন মেধা সম্পন্ন মানুষ, এর টার্গেটটা কি ছিল? টার্গেট তো অনৈতিক, কতটা মানে নির্মম হইতে পারে
যে মায়ের সাথে এই কাজটা করতেছে কেন? মায়ের ওখানে ওই কয়টা সিট খালি থাকবে, পরে যদি নমিনেশনের পরে যদি উনি মারা যান, যেটা হয়েছে ওইটা খালি থাকবে, তো উনি ক্ষমতাশীল হওয়ার পরে ওখানে আপন আত্মীয় দিয়ে উনি এমপি বানান। এইটুকু আমার তো মনে হয়। বাট কথা হলো এই যে কাজগুলি করলেন বা করতে চিন্তা ভাবনা করছেন, কতটা অনৈতিক, কতটা অমানুষ। আপনাদের উপর রাষ্ট্র কিভাবে রাখি আমরা রাষ্ট্র শেষ করে ফেলবেন। আমার মনে হয় আমরা নতুন করে ভাববো। এই ধরনের নেতা আমাদের জন্য সমস্যা আমি মনে করি। মানে আপনি বুঝেন অবস্থাটা, একটু ঠান্ডা মাথা চিন্তা করেন। নমিনেশন অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে মারা যায়, ওখানে অন্য কাউকে দেওয়া যাবে না, এটা খালি থাকবে, খালি থাকবে। যেহেতু বিএনপি ক্ষমতায় এসে গেছে, আসবে, তখন স্বাধীন মতো নিজেদের লোককে ওখানে দিয়ে করাই নিয়ে আসা হবে। কত অনৈতিক চিন্তা আপনি করছেন ক্ষমতায়নের পরে পরিবারতন্ত্রের মধ্যে। আমি মাপ চাই, আমার মাথায় ধরতেছে না ভাই। হাসিন ভাই, আমি জানি ভাই একটা একটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা করবো হাসিন ভাই, আজকের এই কোশ্চেনটা আমি আপনাকে করব। আমার এই শোতে আসলে পরে আপনি যে আপনার যে প্রশ্নগুলোর মুখোমুখি করা হয়, কর্নেল আজিজ আপনি যে প্রশ্নগুলোর মুখোমুখি হন, আপনারা তো অনেক টক শোতে যান, কাজী আব্দুল্লাহ আল মামুন, এই ধরনের প্রশ্নগুলোর মুখোমুখি কি আপনারা অন্য কোনো জায়গায় হন, নাকি সবচেয়ে খারাপ আপেল আমি কোনটা? না ভাই, আপনি হৃদয় স্পর্শ করা জিনিসগুলি আনেন, সত্য, যা হৃদয় টাচ করে, আমাকে ভাবায় যে আমি এত অধম, যে এখানে আমার মানে আমি ভাবতে পারি না, আমার লজ্জা লাগতেছে। আমরা এমন একটা জাতি, মানে 54 বছর পার হয়ে গেছে, ভালো শাসক খুঁজে পাইতেছি না। মানে আমি অন্য জায়গায় তারা হাসতে হাসতে গল্প করে করে আমি ক্যাজুয়ালি টকশো করি, হাসতে হাসতে গল্প করে, আমি কোনো আমলও নেই না। আর আমার কোনো জিনিস আমিও পড়ি না, ফেরদৌসও পড়ে না। আমরা সারাদিন এরকম, আজকে সকালে আমরা মধুর ক্যান্টিনে গেছি, ওই সাবলীল বক্তৃতা আমরা দেখি। এত সহজ আমাদের সিস্টেমটা। জনগণের কথা বলে জনগণের কি খুশি হয়, এই গরিবরা, এরাই কিন্তু ভোট দেয়। ওই বড় লোক যারা ভালো গাড়ি যত চড়ে, তারা ভোট কেন্দ্রে যায় না। হাসিন ভাই, আপনি আমার প্রশংসা করেন না, কিন্তু আমি আপনার কাছ থেকে একটা অনেস্ট উত্তর চাইতেছি। অন্যান্য টক শোতে আপনাকে, আজিজ ভাইকে আমি অত্যন্ত সাবলীল দেখি, কিন্তু আমার এখানে আসলে পরে আপনারা লজ্জার মুখে পড়েন, একটা কষ্ট আপনাদের মুখে আসে। এর কারণ কি? আমি জোরে কথা বলি এই জন্য, নাকি আমার কথাবার্তা উল্টাপাল্টা? না 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 ভাই, শোনেন, ওইটা বড় কথা না। কথা হলো সরাসরি যখন একজন লোক অ্যাটাক করেন, জিনিসটা সত্য। যে কথাগুলি বললেন খালেদা জিয়ার মৃত্যুর পরে ছাপ নিছে, কতটা নির্মম, কতটা অনৈতিক হইতে পারে। আমি সে বাটপার তো যাই হোক, আমি নিজে লজ্জায় মানে এরা কি মানুষ? সত্য কথা, যে বাড়ির কথা বললেন, আমরা এত ক্রিটিসাইজ করছি হাসিনার, কি পাইলাম? একই তো জিনিস। এখন তো প্রশ্ন হবে, টাকা পাইলে কোথায়, কে দিল কিনা। মানে দুর্গন্ধের একটা লিমিটেশন আছে। কোথায় শহীদ জিয়ার গুণগত মান? শহীদ জিয়া একবার চায়না যাচ্ছেন, ওনার কোটটা হচ্ছে না, অল্টার করতে দিয়েছে। তো ভদ্রলোক আমাকে জেলখানায় বলতেছিলেন, আমাদের বিএম এর ক্যান্টিনে ছিলেন, বলতেছিলেন আমি এটা বানাই দিই, আর নতুন করে বানানোর পয়সা নাই। তো উনি লজ্জা পাচ্ছিলেন আর কি, যে এটা অল্টার করে দিব। এটি হলো শহীদ জিয়া। উনি চায়না যাচ্ছেন, সেনাবাহিনীর অফিসার ট্রেনিং এ যাবে, আগে পিছিয়ে করে একসাথে নিয়ে গেছেন যাতে প্লেনে খরচ কম হয়। আপনি বাবার অবস্থাটা বুঝেন। মামুন ভাই একটা কথা বলছেন, অনেক মানুষ মারছে, নওশাদ ভাই বললেন 21টা কু হইছে। আপনি ভাবেন, পাকিস্তানি অফিসাররা আইছে, তারা একসাথে ট্রেনিং করছে, হঠাৎ করে আড়াই বছর সিনিয়রিটি পেয়ে গেছে। আর্মির মধ্যে একটা গন্ডগোল, ক্র্যাশ। আমাদের মধ্যে একদিনের সিনিয়র জুনিয়র বিশাল ফ্যাক্টর। কত যে একটা বিপত্তি গেছে আর্মির মধ্যে। তারপরে নতুন নতুন অফিসার রক্ষী বাহিনীকে আনা হয়েছে, আইনে একটা গোজামিল লেগে গেছে আর্মির মধ্যে। অনেক সুন্দর করে আর্মিটাকে গুছাই নিয়ে আইছেন উনি, ইউনিফর্ম থেকে তোলে, ইনস্টিটিউশন সব করে উনি করছেন। ওনার ছেলে যেটা করেন, এটা কি যায়? সবাইকে ডিউটি প্লট দিতে উনি নেন নাই। যেন শফিউল্লাহ বিশাল একটা বাড়ি দখল করছেন ব্রডওয়েতে,
ওনাকেও বলছেন যেহেতু ওনার কোর্সমেট ব্যাচমেট দাদা জিয়া সিনিয়র, দোস্ত তুমি নিবা নাকি, সবাইকে দিতে পারবা? না, তাইলে আমি নিব না। এই ধরনের একটা মানদণ্ডের একটা অফিসারের ছেলে, এমনটা শুনলে কষ্ট লাগে ভাই। আমি আর এই জন্যই বললাম আর কি, কিছুই আমি আসলে খুব লজ্জা পাইছি। এটা কি করে সম্ভব? মায়ের সাথে করছে ঠিক আছে, সম্পদ নিয়ে করছেন, আমল করলেন না। মা তো মাই, মৃত্যুর পরেও তাকে আপনি ব্যবসা করলেন, ঠিক হলো না। ধন্যবাদ ভাই। ওকে, আমি অ্যাডভোকেট সরি ডক্টর নসির আলী, আমি আপনার কাছে ব্যাক করব। আপনি সবার কথা শুনলেন যে, এবং আপনি নিজেও বলছেন নৈতিকভাবে তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে, লন্ডনে বাড়িঘর নিয়ে, এবং বাংলাদেশের মৃত মায়ের হাতের টিপ নিয়ে, অথবা মা যদি জীবিত থাকে কমায় থাকাকালীন তার মায়ের ছাপ নিয়ে সে যেগুলো করছে, এগুলো অনৈতিক এবং অমানবিক, এবং সে যা করছে ইচ্ছাকৃত ভাবে সে অপরাধ করছে এবং অপরাধটাকে গ্রহণ করছে এবং অপরাধের বেনিফিট নিচ্ছে। সর্বশেষ যে কথাটা আমি বলছি, এই কথাটা বিএনপি এবং আজকের দর্শক আপনারা সবাই কান খুলে শুনে রাখেন। এই টক শোতে আমরা যে 5 জন আছি, আমরা হয়তো জীবিত থাকবো না, আমরা মারা যাব, কিন্তু এই অপরাধে তারেক জিয়াকে ফাঁসানো হবে, এই অপরাধে তারেক রহমান হাজতে যাবে, এই অপরাধে তারেক রহমানের নাক গোষ্ঠী ফাটায়া ফেলা হবে। এবং এটা কারা করবে জানেন? ওয়াকারুজ্জামানরা করবে, সালাউদ্দিনরা করবে, গোরখোদক আব্বাসরা করবে, আমির খসরু মাহমুদরা করবে, মির্জা ফাকরা করবে। তারা এই কাজটা করবে, কমপ্লিটলি করবে। এবং তারেক রহমানের একবার কোমর ভাঙছে, এবার তার গর্দান ফাটাইয়া ফেলাইবো এবং বলবে যে তোর মতো হারামজাদা মরা মায়ের আবির্ভাব নিছিস সাউয়ার পো। তখন তারেক রহমান কানবে আর কইব, ওইটা তো আপনারা আমারে করতে কইছিলেন, সাউয়ার পো তুই না কইলি না কেন? কিছুক্ষণ আগে কর্নেল ফেরদৌস আজিজ বলছে মাত্র 850 টাকার জন্য আমার বউয়ের চিকিৎসা আমি করাইতে পারলাম না। একজন হাজবেন্ড হিসাবে যেটা কত কষ্টের, উনি নিতে পারলেন না ওনার ওয়াইফে। আর তারেক রহমান তার কমায় থাকা মা অথবা মৃত মা নড়ে চড়ে না। কেন তার হাতের ছাপ নিছে? সহজেই অনুমেয়। সেটা কি জানেন? মনোনয়ন বাণিজ্যের দর কষাকষি চলতেছিল। এই দর কষাকষিতে 3 কোটি না 30 কোটি এই আলোচনার মধ্যে ছিল। তার মা হাজতেও যাইতে চায় না। তারেক রহমান কইছে তুমি হাজতে যাও, আমাদের দলের বেনিফিট হবে। মায়ের হাজতে রাইখা দলের বেনিফিট হচ্ছে। আমি একটা কথা আজকের যদি বলি, আমি জানি আপনারা 4 জন এবং আমার দর্শকরা আমার উপরে রাগ করবে। আমরা অনেকে বলি না যে জেকব দেখতে তার মায়ের মতো হইছে, তার মায়ের পরিবারের জিন তার উপরে বেশি ভর করছে। আমারে দেখলে অনেকে কয় আমার উপরে নাকি আমার মায়ের বংশের ছাপ বেশি। আমি দেখি তারেক রহমানের ভিতরে জিয়াউর রহমানের জেনেটিক্যালি বোধহয় 5%, আর 95% হইছে ওই শিলিগুড়ির থেকে আইছে না এক ঘটির বাচ্চা ঘটি, ওই রক্ত বেশি। মজুমদার পরিবার, তারেক রহমানের যেন কেউ জিয়া পরিবার না বলে। ওকে, আমরা বিষয়টা থেকে দূরে যাব। অন্য একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে বিষয়টা আমাদের কাছে জিয়াউর রহমান সাহেবের। জি, I have a question to the floor. জি প্লিজ। আপনি একটা সিটের জন্য যেখানে নীতি নৈতিকতা বিক্রি হয়ে যায়, তা আগামীতে আমার একটা সিট বেচলে 3 থেকে 30 কোটি টাকা, জি, আর পুরা বাংলাদেশটাকে বিক্রি করলে হয়তো $30 ট্রিলিয়ন পাবে। জি। তো আমি কিভাবে নিশ্চিত হব যে আগামীকাল আমার দেশ বিক্রি হবে না? বিঙ্গো, $1,000,000 কোশ্চেন। দর্শকবৃন্দ, আপনাদের কাছে এর উত্তর আছে কিনা? আমাদের দেশটা যে তারেক রহমান $33 মিলিয়ন বিক্রি করে দিবে না, তার গ্যারান্টি কি? যেই লোক তার মায়ের ডেড বডি বিক্রি করতে পারে। আমি আপনার প্রশ্নটাকে সাধুবাদ জানাই। এই প্রশ্নটা আমাদের সবার করা উচিত 12 তারিখে ভোট দেওয়ার আগে। আজকের জিয়াউর রহমানের
ছেলের উপরে আমরা এতগুলো কথা বললাম, জিয়াউর রহমানের সমসাময়িক একটা ভিডিও এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো। আমি কর্নেল ফিরদৌস আজিজ, আপনাকে দিয়ে আমি এই আলোচনাটা শুরু করতে চাই। 1981 সালের 13ই মে দুইটা গানবোট গেছিল তালপট্টিতে। ওই সময় বাংলাদেশের প্রেসিডেন্ট কে ছিল? 13ই মে 1981 সাল। জিয়া রহমান সাহেবকে অ্যাসাসিনেট করা হলো 31 মে। হ্যাঁ, ওই সময় 31 মে জিয়াকে করা হলো। ওকে, জিয়া আপনি রহমান কি জানেন জিয়া রহমানের একজন অত্যন্ত ক্লোজ বন্ধু আমেরিকায়, যার বর্তমান বয়স 91 বছর, ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছে। ভদ্রলোকের নাম কর্নেল অ্যান্থনি লেক, ইউএস মেরিন, জিয়া রহমানের ব্যক্তিগত বন্ধু ছিলেন। অ্যান্থনি লেক ছিল কার্টার অ্যাডমিনিস্ট্রেশনে, উনি ছিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। উনি আমাকে বলছেন আমি জিয়াকে অ্যাডভাইস করছি ওই গান না পাঠানোর জন্য। আমি বলছিলাম কেন, তুমি নিষেধ করছিলা কেন? যে একটা কারণে, আমি জানতাম এটাই ট্রিগার করবে, ইন্দিরা গান্ধী জিয়া রহমান অ্যাসাসিনেশন সাইন করে দিবে। যার বাবা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জানার পরেও অ্যান্থনি লেক জিয়াকে বলছে, ডু ইউ নো ইফ ইউ সেন্ড দোজ বোট they will do everything to get rid of you, তোমাকে মেরে ফেলবে। জিয়া বলছে ইটস মাই নেশন, সো বি ইট। সে চ্যালেঞ্জ করছে, মারা গেছে। আর আজকের তার ছেলে বাংলাদেশে এসে বিডিআর হত্যার বিচার চায় না, বাংলাদেশে ভারতদের করিডোর দেওয়া হয়েছে এর বিরুদ্ধে কোনো কথা বলে না, নিজের বাবার হত্যার বিচার চায় না, তার মাকে অন্যায়ভাবে হাজতে ঢুকানো হয়েছে তার বিচার চায় না, তাকে মেরে ফেলেছে তার বিচার চায় না, সালাউদ্দিন এবং আমির খসরু তার মায়ের অ্যাসাসিনেশনের সাথে ইনভলভ, তাদের বিচার চায় না, বরখতক আব্বাস তাকে বাতিল করছে তার বিচার চায় না, মির্জা ফাক এসবের সব ষড়যন্ত্রের সাথে জড়িত তার বিচার চায় না। এটা কি হলো ভাই? হাজির ঘরের পাজি না পণ্ডিতের ঘরের মূর্খ? কর্নেল আজিজ, এটা তো পণ্ডিতের ঘরে মূর্খের মতো। আর যে সব ফরম্যাটেই ফালানো যায়, যেখানে যে হাজির ঘরেও পাজি ফরম্যাটে ফালানো যায়, এক ধরনের পাজি, এক ধরনের অসৎ। আবার পণ্ডিতের ঘরেও দূরদর্শী একজন নেতা আর অদূরদর্শিতার একটা মানে কি বলবো খনি। তো কিভাবে, সেটাই তো বললাম, একটা এমপির জায়গা একটা আসন বিক্রির টাকার লোভে যে বিক্রি হয়ে যায়, সে তাকে কয়েক মিলিয়ন ডলার দিলে বা $1 বিলিয়ন দিলে তো সে এমনি দেশ বিক্রি করে দিবে, এমনি বিক্রি করে দিবে। তো আমার দেশ কি নিরাপদ? আমার নিজের দল কি নিরাপদ নাকি? দেশ তো পরে। বিএনপির শিক্ষিত এবং মূর্খ সকল কর্মীদের প্রতি আমি আদবের সাথে জানতে চাই যে আপনাদের দলটা নিরাপদ কিনা, দেশ তো পরে। ওকে কর্নেল আজিজ, আপনাকে আমি এরপরে আবার জিজ্ঞাসা করব। এই ভিডিওটা দেখানোর অর্থ কিন্তু অন্য একটা। ইন্ডিয়া যখন টের পাইছে মিলিটারিলি তারা জিয়াকে ফেস করবে না, তখন তারা সাংস্কৃতিক জগৎ, বুদ্ধিজীবী নামের চুক্তিজীবী তাদের সাথে সম্পর্ক কইরা তারা নমিনেশন দেওয়া শুরু করলো, তাদেরকে কেনা শুরু করলো। আপনি কি জানেন এইবার বিএনপি ওই সব চুক্তিজীবী অনেককে নমিনেশন দিয়েছে যারা ভারতের দাবিদারি করে এবং তাদেরকে রক্ষা করে। অর্থাৎ একটা জিনিস কি জানেন, আমি মনে করি কি জানেন, হাসিনা বোধহয় অত্যন্ত সফল। হাসিনা কেন সফল জানেন? হাসিনা বেগম জিয়াকে মাইরা ফালাইতে সফল হয়েছে এবং হাসিনা বিএনপি কে ক্ষমতায় না নিয়েই বিএনপির রাজনীতিটাকে পুরোপুরি ধ্বংস করে দিছে এবং তারেক রহমান এখানে ব্যর্থ হয়েছে। কর্নেল আজিজ, আমার এই মন্তব্যটাকে আপনি কিভাবে দেখবেন? আপনার এই মন্তব্য সঠিক। তারেক হাসিনা খুব তার চালাকির সাথে বিএনপির মেইন ইয়েগুলাকে কিনে নিয়েছে।
কর্মীরা রক্ত দিছে, নেতাদের কিনে নিয়েছে, খালেদাকে মেরে ফেলেছে, তারেককে পঙ্গু করে দিচ্ছে, তাকে মেধাহীন করে রাখছে, তার সাথে আঙ্গপাঙ্গ যেগুলা দিছে কাওয়া করিগুলা was surrounded by the raw agents. 23 নভেম্বরে did Mr. Mathur met him in London? He did. আমি এই কোশ্চেনটা যাইতে চাই না, বাট আপনি আনসার। He did. মাথুর met তারেক রহমান। He Yes. did. Who was in 2004 station chief of RAW in Dhaka? মাথুর। Later on promoted and so sure that my leader was not started by the RAW. How can he be so sure he has not signed and bowed his head and agreed to the few points that for which he was allowed to come? And his still safety, for the safety of that prince, how you are sure that there is not a single one from ওইপার? আমি একটু ইংলিশ বাংলা মিশায় বলতেছি ইচ্ছা Okay. করি। তো বলেন Okay. কে আমার নেতা? সে কি আমার এই দেশের নেতা? ডাফার ক্লস ওয়ান পলিটিক্যাল হুলিগ্যান্স। আর কর্মীরা তো সাদা সিধা, কর্মীদেরকে বোঝার জন্য এই কথাগুলা বলছি আজকে। রক্ত কর্মীরা দেয়। আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর এস এম নওশের আলী, আপনি ভিডিওটা দেখলেন এবং আলাপ আলোচনা শুনলেন। জিয়াউর রহমান উনি তালপট্টিতে ভারতীয় প্রেজেন্সকে মেনে নেন নাই। 1981 সালের মে মাসের 13 তারিখে উনি গানবোট পাঠাইয়া বিএসএফ এর উপরে গুলি করাইছিল। জিয়াউর রহমান সাহেবের আমেরিকান অ্যাডভাইজার অ্যান্থনি লেক তাকে না বলছিল যে জিয়া তুমি এই মুহূর্তে এটা করতে যাও না, তোমার উপরে তারা বহু খাপ্পা। এবং অ্যান্থনি লেক এখন না 97 সালে আমারে বলছে যে when I advised Zia not to send those 2 gunboat, আমি জানতাম ইন্দিরা গান্ধী তার অ্যাসাসিনেশন সাইন করে দিবে, এবং তাই হইছে। আর আজকের তার সন্তান রয়ের সাথে লন্ডনে দেখা করে এবং রকে পুনর্বাসন করার জন্য বাংলাদেশে সে সম্পূর্ণ কাজগুলো করে, এবং রয়ের সহযোগী যত চুক্তিজীবী, সিনেমার নায়ক, ক্রিকেটার, নাটকের কি যেন এই যে টেলিভিশন নাটকের অভিনেতা অভিনেত্রী, সিঙ্গার, যারা ভারতের রয়ের কাজ করে, তারা আজকে তারেক সাহেবের সাথে খুব ক্লোজ, একত্রে নির্বাচন করার জন্য তারা সবাই পায়তারা করে। এস এম নওশের আলী, আমরা কি এই ধরনের একজন নেতাকে জুলাই বিপ্লবের পরে আমরা কেউ চাই কিনা যে সে দেশের প্রধানমন্ত্রী হোক? ধন্যবাদ। খুবই সময়োপযোগী একটা প্রশ্ন। আমরা এই যে জুলাই আন্দোলনের যে ছেলেগুলা রক্ত দিল বা জীবন দিল, যে মানুষগুলো, তারা তো একটা পরিবর্তন চেয়েছিল। এটা বাংলাদেশের মধ্যে একটা পরিবর্তন চেয়েছে যে ফ্যাসিস্ট থাকবে না, ফ্যাসিস্টের মধ্যে একটা দেশপ্রেমিক সরকার আসবে, এবং যেই সরকারের প্রধান হবে একটা অত্যন্ত সাহসী এবং সৎ একজন ব্যক্তিত্ব, যিনি প্রতিবেশী দেশের সাথে চোখে চোখ রেখে কথা বলবে এবং দেশের স্বার্থের ব্যাপারে এক চুলো ছাড় দিবে না। কিন্তু এখন যে আমরা দেখছি বর্তমানে যে তারেক রহমান সাহেব সম্বন্ধে আমরা যা শুনছি, স্বাভাবিক এই নেতৃত্ব তো আমরা বা যে দেশে যারা আন্দোলন করেছিল ওই সময়, তারা তো এটা চায় না। এরকম নেতৃত্বের জন্য তো তারা আন্দোলন করে নাই বা তারা জীবন দেয় নাই। তারা চেয়েছিল একটা সৎ নেতৃত্ব, দেশটা যেন এগিয়ে যায়। কিন্তু এই নেতৃত্ব যদি আসে, আমার তো মনে হয় দেশ এগিয়ে যাওয়ার বদলে দেশ পিছিয়ে যাবে। আর ধন্যবাদ। একজন সচেতন শিক্ষিত নাগরিক হিসাবে আপনার তো মনে একজন স্বপ্নের রাজনীতিবিদ থাকে যে আমি যাকে স্বপ্ন দেখি, আমি যাকে ভোট দেব, এই ধরনের আদর্শ আপনি তারেক রহমান বা বিএনপির মধ্যে এই মুহূর্তে দেখেন কিনা? এটাই আমার হৃদয় রক্তক্ষরণ, যে এত বড় একটা জনপ্রিয় একটা দল ছিল, যে দলটার বিশাল একটা সম্ভাবনা ছিল দেশকে কিছু দেওয়ার, দেশের একটা কিছু, কিন্তু দেখা গেছে যে এই দলটা আজ এই বিভিন্ন কারণে বিতর্কিত হয়ে যাচ্ছে। এই দলের নেতৃত্ব বলেন, তারা বিভিন্ন কারণে বিতর্কিত হয়ে যাচ্ছে। এটা আসলে সত্যি খুব কষ্ট লাগে। এবং অনেকেই বলছে যে এই বর্তমান যে বিএনপি, এটা আসলে আওয়ামী লীগের বি টিম বিএনপি, বা জিয়ার বিএনপির প্রেতাত্মা হচ্ছে এই বিএনপি। ওকে, অ্যাডভোকেট মামুন,
আপনি কিভাবে দেখেন? এই সেম প্রশ্নটা আমি আপনাকে করব। আপনারও মনের একটা স্বপ্নের রাজনীতি বাংলাদেশে আছে, একটা স্বপ্নের দল আছে, স্বপ্নের ব্যক্তিত্ব আছে, বা আপনি নির্বাচিত হন আর না হন আপনার দল, কিন্তু মনে মনে চিন্তা করেন যে আমার স্বপ্নের রাজনীতিবিদ অথবা আমার স্বপ্নের রাজনৈতিক দল এই ধরনের হওয়া উচিত। তো এ ধরনের কোনো আভাস আপনি বিএনপির মধ্যে বা তারেক রহমানের মধ্যে দেখেন কিনা? ধন্যবাদ জাকব ভাই, আপনি একটা সহজ প্রশ্ন খুব কঠিন আকারে করছেন। যেহেতু আমরা একটা রাজনৈতিক ধারাবাহিকতার মধ্যে, আমি একটা দলকে প্রেজেন্ট করি, বাংলাদেশের গণতান্ত্রিক পার্টি ভাগ করে আমি চেয়ারম্যান। আমি 12 বছর বয়স থেকে আইয়ুব খানের মিছিলে যাওয়া লোক, স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার লোক, এরশাদ আন্দোলন। আজকে সমস্ত কিছুর মধ্যে যদি আপনি আমাকে একটা প্রশ্ন করেন, আমি বোধহয় অনেক বেশি পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথাগুলো বলেছি। আমরা বারবার দেখেছি 17 নির্বাচন আমরা বলেছি, মাওলানা ভাসানী আমাদের নেতা বলেছিল ভোটের আগে ভাগ চাই, অর্থাৎ ভোটের আগে মৌলিক দাবিগুলো বাস্তবায়ন হয়ে যায়, কারণ নির্বাচনের পরে কোনো ভূমিকা রাখা হয় না। এবং যার কারণে উনি বলেছিলেন ভোটের বাক্সে লাথি মারো, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। আজকে অনেকে মনে করছেন যে সামনে 2 দিন আছে, হয়তো বিএনপি জিতবে, হয়তো জামাতের জিতবে, আজকে সেই বিষয় না। কিন্তু মানুষ যেটা আশা করেছিল যে জুলাই অগাস্টের যে গণঅভ্যুত্থান যে সেমি বিপ্লব হয়েছে সেটা এখনো অসমাপ্ত, এবং ওটা সমাপ্ত না হওয়া পর্যন্ত এই নির্বাচনে তারেক জিয়ার মতো লোকেরা প্রার্থী হবে। এই জিয়া রহমানে আপনি যাদেরকে বলেন, যারা নাকি ডবল ন্যাশনালিটি আছে, তারা সংবিধান আইন চেঞ্জ না করে সংবিধান আইন ভঙ্গ করে অতীত হয়েছে, এখনো করে যাচ্ছে। যারা নাকি ঋণ ডাকাত, জনগণ সম্পদ চুরি করছে, তারা নির্বাচনে যাচ্ছে। তারেক জিয়ার যে সম্পদ দেশে বিদেশে সেগুলোকে গোপন করেছে, এইগুলো কি সম্পূর্ণ অনৈতিক কাজ। এবং এই দলের মধ্যে অনেক অনৈতিক নেতা আছে, কর্মীদের ভিতরে যারা 3য় গ্রেডের, তারা গত 15-16 বছর অনেক কষ্ট শিকার হয়েছে, যে আমাদের মধ্যে কর্মীরা অনেক কষ্ট শিকার হয়েছে। কিন্তু বিষয়টা হলো যে এই রাজনীতিতে গরিবের ভোটে ধনী নির্বাচন, নিপীড়নের বিরুদ্ধে মানুষ সংগ্রাম করেছিল। কাজে এত তড়িঘড়ি করে আমরা চেয়েছিলাম যে নির্বাচন না হোক। আমরা চেয়েছিলাম যে মানুষের আশা ছিল যে একটা বিচার, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন, তারপর মৌলিক সংস্কার, একটা মুক্তিযুদ্ধের 2য় পর্বের আমরা বলে থাকি যে 71-এর পরে এই প্রথম আমরা ভারতীয় আগ্রাসন মুক্ত হতে চলেছি, অর্ধ বিজয় হয়েছে। আমরা দেখেছি ভারতরা এখানে তার ইউনিফর্ম ফেলে, অস্ত্র ফেলে, বিমান করে তা চলে গেল এয়ারপোর্ট দিয়ে। তো এইটাকে আজকে তড়িঘড়ি করে মৌলিক পরিবর্তন না হয়ে ওই সিস্টেম ওয়াকার গংরা এখন ক্ষমতা আছে, এই সেক্রেটারি তারা আগুন লাগায়, তারা আছে, এই জাহাঙ্গীরের আছে, এই বিচার কাজে আমি 1 মিনিট 1 সেকেন্ড শেষ করি। তা আপনার প্রশ্ন উত্তর আমি দিতে পারছি এইভাবে যে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটার পূরণের জন্য অসমাপ্ত কাজ মাওলানা ভাসানী, কমরেড সিয়াসুদ্দিনের অসম্পূর্ণ কাজ, 15 আগস্টের যারা বীররা ছিল তাদেরকে দেশে আনা হলো না, যে সবকিছু মিলে একটা মুক্তিযুদ্ধের এখন অসমাপ্ত পর্যায়ে এসেছি। এই মুহূর্তে আমি বলতে পারবো না যে তারেক জিয়া নির্বাচিত হলে তার নেতৃত্বে দেশ নিরাপদ থাকবে কিনা। অবশ্যই নিরাপদ থাকবে না। এই ব্যাপারে আমি একবার না বহুবারই বলেছি, হাসিনা যেখানে দেশ নীতি শেষ করছে সেখান থেকে তারা শুরু করবে। কেন? টাকা ইনকাম দুখান থেকে, একটা হলো রিমিটেন্স শ্রমিকদের যারা কষ্ট করে বিদেশ থেকে তারা বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে, আর আমাদের নারী শ্রমিক, এই 2 সেক্টরে কাজেই উৎপাদন হবে, টাকা আসবে, টাকা পাচার অব্যাহত থাকবে। কাজেই বিপ্লবকে আমরা সম্পূর্ণ যুক্তি লক্ষ্যে নিয়ে যেই আমরা প্রত্যাশা করতে পারি কোন দলের কোন নেতৃত্বে। অবশ্যই আমরা বৈচিত্র্যের মতো ঐক্য চাই, একটা যৌথ নেতৃত্ব দরকার, বিপ্লব শেষ হয় না। ধন্যবাদ। হাসিন, আপনি আমরা সবাই যে স্বপ্ন দেখেছি যে বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে এমন একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে যেখানে ভারতীয় আগ্রাসন থাকবে না, ভারতের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, আমাদের দেশটা তাদের স্বকীয়তা নিয়ে সামনে এগিয়ে যাবে, সঠিক একটা নেতৃত্ব আসবে যারা দেশের স্বার্থকে বিক্রি করবে না। আপনি কি মনে করেন এই মুহূর্তে বিএনপি যদি নির্বাচনে জয়ী হয়, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, আপনি দেখেন কিনা সার্বিক বিবেচনায় যে আমার দেশ সিকিউর থাকবে, আমাদের সার্বভৌমত্ব সিকিউর থাকবে এবং আমাদের দেশের সকল হত্যার বিচার হবে? আপনি এটা দেখেন কিনা ব্যক্তি হিসাবে? ভাই সত্য কথা বলতে কি, আমি হতাশ। আমি কোনো কিছু উনি করবেন না। উনি সবকিছু করার আগে ভারতের অনুমতি নেবেন। এবং দেখেন কিছু জিনিস উনি পরিষ্কার করেন না জনগণের মধ্যে, না না ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, না ঠিক হতে অবকাশ নাই, শুরুতেই ঝামেলা।
শুরুতেই ভদ্রলোকের ঝামেলা, এত সমস্যা আপনার অনৈতিক কর্মকাণ্ড, তারপরে আপনি ভারত প্রেম ছাড়েন নাই, হাসিনা প্রেম ছাড়েন নাই, বিচার কোনটা এত যে 17টা বছর এত নির্মম নির্যাতন হয়েছে, আপনি গ্রহণ করেন না। তারপরে আপনি দিয়ে আমরা কি করবো? হট ফর ইউ, উই ডোন্ট রেকন ইউ। আমরা আসলে বিশেষ করে বিএনপির যারা সিনিয়র নেতা সবগুলি একই রকম, মনে হয় সবগুলি হানি টাইপে ভারতে ধরা। ভারত ছাড়া চলবে না। ভারতকে নিয়ে বলে আন্তর্জাতিক, ভারত আবার কিসের আন্তর্জাতিক? যে দেশের জনগণের টয়লেট নাই। আমার ভারতকে নিয়ে কোনো দরকারই নাই। আজকে ঝগড়া হচ্ছে একজন এনএসআই এর ভদ্রলোকের সাথে, বিএনপি আমাকে বলে স্যার আপনি একটু সরে যাচ্ছেন। আমি না সরার কারণটা কি? শহীদ জিয়া আর তারেক জিয়া আমাদের সবার। আরে ওই সিপির নামটা বল, ওই সিপিটা কেডা? নামটা বল, নামটা বল ওই সিপি। হতে হবে, এন্টি ইন্ডিয়ান হইতে হবে সেই জায়গাটা। এই আজকের বিপ্লবে আমরা একটা জিনিস শিখছি, পুরা জাতি এন্টি ইন্ডিয়ান। এইখানে খাপ খাইতে পারে নাই তারেক জিয়া। ইনি আমাদের আশা পূরণ করবেন না, আমরা আবার একই ফ্যাসিস্টের মধ্যে পড়বো। আচ্ছা হাসিন ভাই, একটা আমরা কথা, বিএনপির নির্বাচনী এজেন্ডা কি শুধু জামাতরে গালি দেওয়া, শিবিরের গালি দেওয়া, আল্লাহ পাকরে ছোট করা, আমাদের নবীরে ছোট করা? ওনার মা তো শিবিরের কোনোদিন গালি দেয় নাই ভাই। বেগম জিয়া কোনোদিন জামাত শিবিরের গালি দেয় নাই। ইসলামের নেতাদের সাথে এত সহমর্মী ছিলেন, কিন্তু এই তারেক রহমান এবং বর্তমান বিএনপি ভারতপন্থী এই বাচ্চারা জামাতরে গালি দেওয়াটাই যেন তাদের নির্বাচনী এজেন্ডা। হাসিন ভাই, আপনার কি তা মনে হয় না? সরি, কি হলো? অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই। হ্যালো, ওকে, আপনারা কি আছেন? ঠিক আছেন সবাই? হঠাৎ করে আমাদের, হ্যালো হাসিন ভাই। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি তো ভাই, শুনতে পাচ্ছেন? প্লাগ ইন কর, আবার প্লাগটা ঠিক করে চেক কর, প্লাগটা ঠিক করে চেক কর। আমাকে শোনা যাচ্ছে ভাই? আমরা আমি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি, আমি শোনা শুনতে যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার কথা ভাই, আমরা যে আশা নিয়ে বিপ্লবটা করছি, আমি জানি কি হয়েছে, আমাদের শো অ্যাটাক করা হয়েছে। আমরা যে আশা নিয়ে বিপ্লবটা করছি চরমভাবে হতাশ হয়েছি। আমরা চাইছিলাম ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, সেই জায়গায় পৌঁছতে পারে না এবং খুব হতাশ হয়েছি। এই নেতা তারেক জিয়া, আমাদের শহীদ জিয়ার ছেলে, আমাদের সাথে একমত হবে, বিপ্লবটা ধারণ করবে, এই 17 বছর কষ্টটা ধারণ করবে, উনি করেন নাই। আমি মনে করি মামুন ভাই, আপনি শুনতেছেন আমার কথা? হ্যাঁ শুনতেছি। ওকে, আমি একটা জিনিস টের পাইছি, আমার টেলিফোনে আসছে, আমাদের এই শোটা কি স্টার মার্ক দিছে? আমাদের এখানে হ্যাক করার চেষ্টা করতেছে, আমাদের এখানে অ্যাটাক হচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থা, হ্যাঁ, শত্রু দ্বারা মাঝে মাঝে আক্রান্ত হওয়া ভালো, এটা মাসুদ বলেছে। তাহলে বুঝতে হবে আমরা সঠিক আছি। বুঝছেন? ওকে, হাসিন ভাই, আপনাকে আমি যে প্রশ্নটা করছিলাম, প্লিজ আপনি কি আমার কথাটা শুনেছেন? আমি আপনার কথা শুনছি। বলতে যেই প্রত্যাশা নিয়ে বিপ্লবটা হয়েছে, জি, বিপ্লবের পরে আমাদের যে চাওয়া পাওয়া ছিল, জি, চোখে চোখ রেখে আমাদের সার্বভৌমত্ব, আমাদের পররাষ্ট্রনীতি থাকবে, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ থাকবে, মাথা উঁচু করে আমরা দাঁড়াবো, আমি সেই তার কিছুই করবেন না তারেক সাহেব। আমি নিশ্চিত এই দেশটাতে পারলে বিক্রি করে দিয়ে পার্মানেন্টলি চলে যাবেন। যার এত মায়া ব্রিটিশ নাগরিক ত্যাগ করে দেশে আসতে, আমার দেশের জন্য কি করবেন? যে তার মায়ের ডেড বডি দেখতে আসতে চায় না, অসুস্থ মাকে দেখতে আসতে তার ভারতের অনুমতি লাগবে। উনি আমাদের রিকশাওয়ালা আজকে বলতেছিল আমারে যে তার মা, আমাদের দেশে মা খুব সেন্সিটিভ, মাকে দেখতে আসা যে গরিমসি করছে বা জনগণ তা পছন্দ করে না। আসলে তাই, আমাদের বিপদে আপনি আসবেন না। আপনি এত সুন্দর বাড়ি ঘর সব বিক্রি করে আসতেন, তাহলে মনে করতাম না আমাদের তারেক ভাই আমাদের কাছে ফিরে আসবে। ভাই কিচ্ছু বিক্রি করে নাই। আপনারা ওই ভিডিওটা আপনারা বোধহয় খেয়াল করেন নাই। উনি যে দ্বিতীয় বাড়িটা কিনছে, ওই দ্বিতীয় বাড়িটা ভাড়া দেওয়ার জন্য ৬,০০০ পাউন্ড ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দিছে। এর ভিতরে বাংলাদেশের সাংবাদিকরা ওইটা খুঁজে বাইর করছে, তাকে আবার জিজ্ঞাসা করছে এই বাড়ির মালিককে। যখন খোঁজাখুঁজি শুরু হয়েছে
তারেক রহমান রিয়েল এস্টেটের লিস্টিং থেকে ওইটা সরাইয়া দিছে, যে ইলেকশন হওয়ার আগে আর ওইটা ভাড়া দিবে না। ভাই এই মানে লোকটা আপাদমস্তক দুর্নীতিতে বোঝায়, আপাদমস্তক দুর্নীতিতে বোঝায়। এর ভিতরে ভালো, পুরা আমরা মজুমদার, এখানে জিয়া পরিবারের কেউ নাই রে ভাই, এখানে জিয়া পরিবার না, এটা মজুমদারের রক্ত, এটা না, না, হচ্ছে তারেক মজুমদার রক্ত মজুমদার। না, না, এটা মজুমদারের রক্ত না, এটা মানে বাইরের জিনিস এসে এখানে অ্যাটাক হয়েছে, বুঝছেন ভাই, ভাইরাস অ্যাটাক হয়েছে, মানে আচ্ছা আচ্ছা হাসিন ভাই, আমার আর কি। আপনি আমাদের শো শেষ করব, আমি এবার একটা ফাইনাল প্রশ্ন করি। আচ্ছা, হাসিন ভাই, আপনি কি মনে করেন তারেক রহমান বা বিএনপি ক্ষমতায় আসলে হাদি হত্যার বিচার করবে? প্রশ্নই আসে না ভাই, ওকে ভাই, ভাই প্রশ্নই থামেন আসে একটু, না। একটু থামেন ভাই। কর্নেল আজিজ, আপনি কি মনে করেন বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে হাদি হত্যার বিচার হবে? আরে আমারটা করবে বিচার, হাদির বদলে আমারে করাই দিবে, সকল ওকে জুলাই যোদ্ধাদের করে দিবে। আচ্ছা, ওকে, ঠিক আই আছে। হ্যাভ এ কোশ্চেন। আমার একটা সাবমিশন আছে। আজ জি। থেকে 1.5 মাস আগে যে ভিডিওটা আবার ভাইরাল হয়েছিল, আপনার নোটিশেও এসেছে, কি বলেছিলাম? রাখ তোর নির্বাচন আগে, দেশ ঠিক কর। সত্যি কথা। এখন আজকে নির্বাচনের আগের দিন এসে আপনি কি মনে করেন না যে আমার ওইটা রিলেভেন্ট ছিল 1.5 মাস 2 মাস আগে ওই ভিডিওটা? আজিজ ভাই, আপনাকে আমি আজকের একটা সত্যি কথা আপনাকে আমি বলি, হাসিন ভাই, ডক্টর এস এম নরসর আলী, আপনাদের তিনজনকে, আবার হাজারের উপরে লোকজন আমাদের কথা শুনতেছে, আপনাদেরকে বলি, এই নির্বাচন চায় না, চায় না, চায় না। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন গত 1.5 বছর ধরে জি চিল্লাইতেছে, জি, আমার লগে আমরাও চিল্লাইতেছে বলছি। যে ভাই আমি কোনো নির্বাচন চাই না, আগে দেশ ঠিক হোক। আপনি কি জানেন মামুন ভাই এইটা নিয়ে একটা বিখ্যাত ডায়লগ দিছে, রাষ্ট্রের নির্বাচন আগে আবার ভাত দে। একবার না, জি অ্যাডভোকেট মামুন এটা নিয়ে গত 1.5-2 বছর ধরে চিল্লাইতেছে। যে আমরাও এবং আমি করতেছি, প্রেস ক্লাব সব জায়গায় কিন্তু এরকম আমার আছে, রেকর্ডে পাবেন, অন ইয়ারে সার্চ করলে। ঠিক 1.5 মাস আগে যেটা দিয়েছি ওইটা বেশি আপনার ওই ভাইরাল ভিডিওটা হয়েছে, আমি দেখছি, রাখ তোর নির্বাচন। আমি আমি ওই তা ভিডিওটা এখন দেখছি, চমৎকার একটা ভিডিও, চমৎকার একটা প্রেডিকশন ছিল ভাই, অনেক কি- ধন্যবাদ। কি- আর জি, ডক্টর এস এম থ্যাংক নওশাদ ইউ। আলী, আপনি মনে, আরে ভারে, আমাদের শো কি আজকের এত পপুলার হইতেছে যে আমাদের এই শোটা থামানোর জন্য, একেবারে বোম মারতেছে কালকের আবার। আমাদের শো এত পপুলার হয়েছে, আমাদের এটা থামানোর জন্য ভাই বহু ষড়যন্ত্র হইতেছে। এস এম নওশাদ আলী, আপনি মনে করেন কিনা তারেক রহমান ক্ষমতায় আসলে, বিএনপি ক্ষমতায় আসলে হাদি হত্যার বিচার হবে? ডক্টর হাদি হত্যার নওশাদ আলী, বিচার আপনি নিয়ে কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। মানে হাদি হত্যার বিচার কেন, ওর কোনো হত্যারই তো আমার মনে হয় বিচার হবে না। বিশেষ করে যে 24-এর যে গণহত্যা, এই গণহত্যার কোনো বিচার হবে না। বরঞ্চ যে ইয়া সাহেব যেটা বললেন, কর্নেল সাহেব যেটা বললেন, যে ওই সময় যারা এটা স্টেক হোল্ডার ছিল, বরঞ্চ তারা বিভিন্নভাবে হয়তো বা বিচারের সম্মুখীন হতে পারে, বা অ্যাসাসিনেট হতে পারে, বা ইয়ে হতে পারে, তারা বিপদের মধ্যে পড়তে পারে ওই সময়। আরে একটা একটা করে রয়ের হাতে তুলে দিবে, লিখে ওকে রাখেন, আজকে অন ইয়ার বলে যাচ্ছি, লিখে রাখেন। ওকে ওকে অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি কি মনে করেন বিএনপি নির্বাচিত হলে এবং তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, হাদি হত্যার বিচার হবে? যত হত্যাকাণ্ড হয়েছে এর কি কোনো বিচার হবে? অ্যাডভোকেট আপনি, মামুন, জি আমি উত্তর দিচ্ছি। 1 নম্বর তো সে প্রধানমন্ত্রী হতে পারবে কিনা আই ডাউট। 2 নম্বর, নির্বাচন এখনো 48 ঘন্টা বাকি আছে, 2-3 দিন পরে শুরু হবে। আমি এটা বলছি অশনি সংকেত, নির্বাচন থেকে হইলো না হইলো ক্ষমতা নিয়ে মারামারি কারাকারি, এটাই ভারত চাচ্ছে। আর সে তো নির্বাচনে যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি সে প্রধানমন্ত্রী হয়ে যায়, এই যুবরাজ হাসিনা যেখানে শেষ করে সেখান থেকে শুরু করবে। সে তো দস্তখত দিয়েই আসছে রে ভাই। সে তো ওই যে তাজউদ্দিনের মতো যে গোপন চুক্তি ওকে করছে ভাই 7 দফা, ভাই সে ভাই 10 ভাই দফা চুক্তি করে আসছে দেশকে বিক্রি করে আচ্ছা দেওয়ার ভাই, জন্য। ওকে মামুন ভাই, আপনারা সবাই বলছেন বিএনপি ক্ষমতায় আসলে, তারেক রহমান ক্ষমতায় গেলে হাদি হত্যার বিচার হবে না, বিডিআর হত্যার বিচার হবে না, শাপলা চত্বর হত্যার বিচার হবে না, বেগম খালেদা জিয়া হত্যারও বিচার হবে না। কিন্তু একটা লোক একটা কথা বলছে, এই
জি 7 দিন লাগবে না, খালি নির্বাচনটা হোক, জামাত আসুক, পরের দিন আমি বলে দিব সব কারো দরিদ্র কারা কি কি বলছে, কথাবার্তা সব আমি জানি। বাট চুপ করে আসি, দেশের সার্বভৌমত্ব শৃঙ্খলা বজায় রাখি। বাট লজ্জা, আমরা সভ্য হইনি। আমি এক কথা বারে বারে বলি, আমরা এখনো সভ্য হই নাই। বাট আপনি দেখেন কি এটা আমরা বিশ্বাস করেন, আপনি কি এটা বিশ্বাস করেন জামাত ক্ষমতায় আসলে, সরকার গঠন করলে গৌতম দাস যা বলল যে 1 সপ্তাহের ভিতরে গ্রেপ্তার হয়ে যাবে আসামি? গৌতম দাসের সব কথা আমি বিশ্বাস করি, গৌতম দাসের সব কথা বিশ্বাস করি। বাট গৌতম দাদা আমার মনে করে আমি ওনাকে রয়্যাল এজেন্ট মনে করি, এটা কখনোই বলি নাই। দাদা আমার পছন্দ করে না, বাট আমি ওনার পছন্দ করি না, সব জিনিস আমি দেখি। বাট আমি মনে করি জামাতি একমাত্র পথ আমাদের সুষ্ঠু রাজনীতি এবং দেশে চোর মুক্ত করার জন্য, এবং Okay. জনগণকে যেটা বুঝতেছে। ধন্যবাদ ভাই। ওকে, জনগণ already বুঝে গেছে। কর্নেল আজিজ আপনার কাছে আসবো। জি। গৌতম দাসের কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি এটা পজিটিভলি মূল্যায়ন করি। ওনার অ্যাসেসমেন্ট ঠিক আছে। উনি তো 7 দিন বলেছেন, আরো 2 দিন আগেই ধরে ফেলবে। এটা কোনো বিয়ে নাই, দিনের আলো পরিষ্কার, জানে আইন শৃঙ্খলা বাহিনী দেশে জানে, হয়তো কিছু কিছু মানুষও জানে যে হু অল আর ইনভলভ। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের কাজ করতে হবে, কারণ নির্বাচনের দিন রাতেই দেয়ার উইল বি ফিউ যারা এয়ারপোর্ট দিয়ে ভাগবে, কিছু ল্যান্ড পোর্ট দিয়ে ভাগবে। যে জন্য আমি আগের একটা টকশোতে বলে দিয়েছি সন্ধ্যায় যে ডিজিবিডিআর আইজি, এডিশনাল আইজি থাকেন একজন চার্জে, এই যে ইমিগ্রেশনের, জানি না এখনো তো র্যাঙ্ক বাড়াই দিচ্ছে কিনা, আইজি করেছে কিনা এরা, এবং ওই দিন ডিউটিতে যারা কনস্টেবল থেকে শুরু করে উপরে থাকবে ইমিগ্রেশনে, অল উইল বি রেসপন্সিবল। কারণ 5ই আগস্টের পরে পালাইছে, ওদেরকে আইনের আওতায় আনা হয়নি, ওই ডিউটিরত অফিসার গুলাকে। সো এইবার ইলেকশনের রাতে পালানোর, যারা পালাবে, যারা ডিউটি দিচ্ছেন এয়ারপোর্টে, কাস্টমসে, চেকপোস্টে, ইমিগ্রেশনে, তারা একটু সাবধান হয়ে যান। এইবার আপনারা বলতে পারবেন না উনি চলে গেছে, ভিআইপি অমুকের কলে দিয়েছি, ছেড়ে দিয়েছি, আব্দুল জাহাঙ্গীর সাহেবের কলে দিয়েছি, হবে না, পার পাবেন না। আপনি ছেড়ে দিতে পারেন, কিন্তু আপনি ধরা পড়বেন। অতএব আপনাদের দেশকে রক্ষা করতে হলে আর এইদেরকে আইনের আওতায় আনতে হলে, আমি আগাম বলে দিচ্ছি, এটা আমার আগাম প্রেডিকশন, যাবে। এদের 1 বছরের ওপেন টিকিট কাটা আছে, কারা কারা যাবে 2-4টা নাম সবাই আমরা আন্দাজ করতে পারছি। সো আমি দেশের জন্য কাজ করব না কেন? কাজ করা উচিত আমার আপনার সবার, এবং এদেরকে যাতে না যেতে পারে। আর এদের ভোট দিবেন কোন দুঃখে? দ্বৈত নাগরিক, তারপরে ঋণ খেলাপি, আজিজ ভাই, আমরা তো তাড়াতাড়ি পালাবে। আজিজ ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। আচ্ছা, বললাম যে দ্বৈত নাগরিক, আর এরা তো তাড়াতাড়ি পালাবে, ওই নির্বাচনের দিন রাতেই পালাবে, রেজাল্ট ঘোষণার আগেই পালাবে কয়েকটা ক্রিমিনাল। এটা আমি অ্যাডভান্স প্রেডিকশন দিয়ে দিচ্ছি। সো আমাদের অথরিটির কি করা উচিত, দেশপ্রেমিকদের কি করা উচিত, দেশের ছাত্র জনতার কি করা উচিত, এটাই করবে। অথরিটিতে পলাবে, অথরিটিতে পালাবে। ওই যে ইমিগ্রেশনে যে ক্লার্কটা আছে, তার উচিত তাই না ধরে রেখে ফেসবুকে আপলোড দেওয়ার সাথে সাথে ঠিক আছে, ছেলে পেলে ছাত্র জনতা এয়ারপোর্টের ভিতরে গিয়ে ঢুকে নিয়ে আসবে, ধরে নিয়ে আসবে। ওকে, প্লেনের চাক্কার মধ্যে গিয়ে ঝুলা প্লেন নামায় আনতে হবে। আর কত, অনেক হয়েছে, রক্ত কতবার দেবে? জি, ওকে। কাসেম নওশাদ আলী, আপনি গৌতম দাসের কথাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ওনাকে আমি আসলে ঠিক ভালো চিনি না, ওটা বলতে পারছি না। তবে হ্যাঁ, এই ব্যাপারে আশা করা যায় যে জামাত যদি ক্ষমতায় আসে, হাদি হত্যা বিচার সহ অন্যান্য যে হত্যা বিচারগুলো আছে, বিশেষ করে জুলাই গণহত্যার সময় যে ইয়েগুলো আছে, এগুলো একটা সুরাহা তারা হয়তো করবে। আর আমি একটা জিনিস একটু বলতে চাই যে ওই ইলেকশন দিন রাতে যারা পালাবে, সেটা যদি সব পার করে দিয়ে যদি আসে, আমি পাইলট ভাইদেরকে বলবো যে পাইলটের কাছে তো প্যাসেঞ্জার চেকলিস্ট থাকে, তারা যেন ওই প্যাসেঞ্জার থেকে নামায় দেয়। আমি একটা অনুরোধ করবো এই শোয়ের মাধ্যমে। আর প্র্যাকটিস থেকে আগেই বোর্ডিং পাস থেকে দিয়ে দেওয়া হোক, আপলোড করে দেওয়া হোক, এই দিস পিপল আর ট্রাইং। কয়েকটাকে থামাইছি না আমরা 5ই আগস্টের পরে? এই জিয়াউল হক জিয়া কিলার, সেও তো পেলায় যাচ্ছিল। হু অল হ্যাভ স্টপড হিম? প্যাট্রিয়টস লাইক ফিউ অফ আস। ওকে,
আসিফ আচ্ছা ভাই, এত গল্প বলবো না। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, গৌতম দাসের কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি তাকে যেভাবে বুঝেছি তার কথাবার্তা, সে মানে জিয়াউর রহমান হত্যাকারীর ব্যাপারে একটা জায়গায় বলছে যে এটা ইন্ডিয়া হত্যা করে নাই, এক। 2 নম্বর হলো যে আজকে ভারতের আগ্রাসন বিরোধী যে আন্দোলনটা হয়েছে সেই ব্যাপারে বিএনপি জামাত কেউ পরিষ্কার বলে না, হাজি তো দর কথা না। এই ওয়াকার থাকাকালীন অবস্থায় এই সমস্ত সেট আপটা এখনো রয়ে গেছে 16 বছর 18 বছর, এটা অনেক আগে থেকে শুরু হয়েছে, বিশেষ করে 16 বছর পরিষ্কার হয়েছে। এইটাকে কেউ সামাল দিতে পারবে না। কাজেই আমার মনে হয় না যে এখানে জামাত আসলে, জামাত হয়তো ডিক্লেয়ার করলো, পরবর্তীতে একটা গণযুদ্ধের মতনই আরেকটা মারামারি লাগাই দিবে কাবাবে, সাধারণ মানুষ এখানে নিরপেক্ষ থাকবে না। আমি মনে করি যে সে তার গৌতম তার অ্যানালিসিস যাই বলুক না কেন, সে করছে কি না করবে, আমরা মানুষ দেখতে চাই, এখন কারো আশ্বস্ত না। তো আমি মনে করি না যে জামাত এত সহজে পারবে। হ্যাঁ, যদি জামাতের ভিতর দিয়ে যদি একটা কোয়ালিশন গভর্নমেন্ট হয়, একটা বিপ্লব সম্পূর্ণ হয়, পরে দেখা যাবে। তবে এই নির্বাচনের পরেই যারা ক্ষমতায় বসবে কিংবা তারা ক্ষমতায় যেতে পারবে, এইটার ব্যাপার এখনো পরিষ্কার হয় নাই। কাজেই এই ধরনের মেসেজ দেওয়া, এখন ভারতের কাজ হলো দুই দিকেই উস্কানি দেওয়া, জামাতকে উস্কানি দেওয়া এবং বিএনপি উস্কানি দেওয়া। কাজে একটা বাংলাদেশে একটা অশনি সংকেতের, যেটা আমি আগেও বলছি তাই বলছি। তবে হ্যাঁ, কেউ যদি মনে করে যে জামাতের মধ্য দিয়ে চেঞ্জ হবে, ঠিক আছে, লেটস সি। কাজে এত অতীতের অভিজ্ঞতা আমাদের এত তিক্ত যে মানুষ আর কথায় আর মানুষ আর আস্থা রাখতে চায়। হ্যাঁ, জামাতের অনেক ভালো কাজ আছে, বিএনপি যারা ভালো কাজ করছে মামুন ভাই, তারা নাই। মামুন ভাই, মামুন ভাই, মামুন ভাই, মামুন ভাই, মানুষ কিন্তু না না ভাই, মেসেজ ভাই পেয়ে আমি গেছে মামুন ভাই, যা যাওয়ার। না না, আজিজ ভাই এবং ভাই। হাসিন ভাই, আমি মামুন ভাই, জামাতরে নিয়ে তো আমাদের কোনো অভিজ্ঞতা নাই। সমস্যা নাই। জামাতরে নিয়ে কি আমাদের গত 54 বছরের কোনো অভিজ্ঞতা আছে? নাই। না, অভিজ্ঞতা মানে কোয়ালিশন সরকার তো ছিল একসময়, তাই বলছি। মামুন ভাই, কোয়ালিশন ছিল। মামুন ভাই, 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 মামুন ভাই, ভাই, আজকে দেশে বড় ভাই, একটা দেশে বড় সমস্যা কি? এর জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার বড় সমস্যা। সেটা একটা ব্যক্তি না, পুরো সিস্টেম, অবসরে, ভাই, পুরো সিস্টেম জেনারেল ওয়াকারের ভাই, সাথে আরো যত আর্মি আছে, সিস্টেমে যত সেক্রেটারি আছে। শুধু এখন জামাত যদি পারে, লেটস সি। না, জামাত যদি পারে, একজন কেন এত বেশি অপরাধ হয়ে গেছে একজনের, এটা চলতে পারে না। এটা ওনাকে সরাইলেই দেখবেন সব বাঘ ভালুক পলায় যাবে, সব বাইরে করে দেবে। একদিন লাগবে বাই করার জন্য। ও হাসিন ভাই, আপনাকে আমি হাসিন কাজ করতে পারেন নাই ওনার জন্য। হাসিন ভাই আপনাকে Correct. এবং কর্নেল আজিজকে আমি একটা প্রশ্ন করব। কর্নেল হাসিন, এই মুহূর্তে আপনি বলছেন ওয়াকারকে যদি অ্যারেস্ট করা হয় বা ওয়াকার যদি পালায়া যায়, সচিবালয়ের সব মাদারচোদ ভারতীয় সেক্রেটারিরা 24 ঘন্টার ভিতরে পালাবে, আপনি কি এইটা বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি অ্যারেস্ট করার দরকার নাই, ওনাকে অবসরে পাঠায় দেন, দায়িত্ব থেকে সম্মানজনক জায়গায় চলে যাক, আমার আপত্তি নাই। আমি জ্ঞাত গোছাল পছন্দ করি না, যে আমি আসল ক্রিমিনালটা ধরবো। সম্ভব সচিবালয়, এই যে মনে করো হোম মিনিস্ট্রির অনেক বড় বড় বদমাশ রয়ে গেছে, আমরা সকল হতা অটোমেটিক ধরা পড়া যাবে। এটা কোনো ডিফিকাল্ট জব না, আপনার সৎ সাহস যথেষ্ট। ওকে, আমরা এবার আলোচনা শেষ করি। কর্নেল ফেরদৌস আজিজ, আপনাকে দিয়ে আমি শুরু করব আজকের পুরো আলোচনাটাকে, আপনি যদি কনক্লুড করেন প্লিজ। আমি কনক্লুড করব এভাবে যে দেশটা আমার, আপনার, আমাদের সবার। কেউ কাউকে উল্টা পাল্টা বলবেন না যে না এই হানা সেইটা, এটা হয় না, গ্যাঞ্জাম হবে, ইলেকশন হবে কি হবে না, বা ওই ইলেকশনের দিন আওয়ামী লীগ ডিস্টার্ব করবে। আমি কোনো নেগেটিভিটি আমি কখনো লাইক করি না, নেগেটিভ ওয়ার্ডস লাইক করি না, কখনোই করি না। এবং যারা বলতে চায় তাদেরকে আমি শাসাই। আমি আশ্বস্ত করতে চাই যে পরশুদিনের নির্বাচন আল্লাহ তাআলার রহমতে সুন্দর সুষ্ঠুভাবে হবে। যারা বলছেন আওয়ামী লীগ এটা করবে, ভারত এটা করবে, তারা দেশ ও জাতির শত্রু। স্ট্রেট বলছি, দেশ ও জাতির শত্রু। তারা জনগণকে একটা ভয় দেখাতে চায় যাতে তারা নির্বাচনে না যায়। আমি রিকোয়েস্ট করব আমার 12 কোটি ভোটার, 76 লাখ ভোটার যারা ডিউটিতে আছে তারা বাদে 12.5 কোটি লোক, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন এবং হ্যাঁ ভোট দিবেন।
ভোট দিয়ে রাত 9টা 10টা পর্যন্ত হলেও বাইরে থাকবেন, ভোটের পাহারা দিবেন। কারণ ভোট দেওয়া আপনার অধিকার, ভোট সেই আপনার অধিকারটা রক্ষা করাটাও আবার আপনার অধিকার। আর চোর বাটপার যারা বলছে যে আসবে, আসবে না, এই ফুটাচ্ছে কিছু, এইটা হবে ওইটা হবে, কচুটাও হবে না। আপনি যদি রাস্তায় দাঁড়ায় থাকেন, কারণ বাবার সাহস নাই যে রামদা নিয়ে বা পিস্তল নিয়ে আসবে। কারণ কি জানেন, ও এটা জানে যে লক্ষ লক্ষ লোক পাহারা দিচ্ছে, ওই জন্য ওর কলিজায় ওই সাহসটা হবে না। শুধু আপনি সাহস নিয়ে দাঁড়ান না, দেখবেন করবে না। এই যে কিছু কিছু কুলাঙ্কার ভুল বোঝায় আমাদেরকে, ফুটায় এটা ওইটা। আইন শৃঙ্খলা বাহিনী আমার কাজ করছে, গত কয়েকদিনে আমাদের বিজেপি কাজ করছে, পুলিশ, আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী কাজ করছে। এই যে পরশুদিনই দেখতে পাচ্ছেন সাভার থেকে অস্ত্র উদ্ধার করছে, গুলি উদ্ধার করেছে। দে আর ডুইং। সবকিছু যে মিডিয়াতে সবসময় তাড়াতাড়ি আমরা পেয়ে যাই তা কিন্তু না, বাট দে আর ওয়ার্কিং সিনসিয়ারলি ডে অ্যান্ড নাইট। এবং একটা কুকুরও সাহস পাবে না, কারণ ওরা জানে এবং জনগণও রেডি। একটা কুকুরও যদি আসে ইলেকশনের দিন গ্যাঞ্জাম করতে, আমি নিজেও টকশোতে বলে দিয়েছি, অনেকেই বলেছে, সবাই বলা বলি করছে যে বাড়ি থেকে বিদায় নিয়ে আসিস, 3.5 হাতে পাঠায় দেবে। আমিও বলে দিয়েছি জুতার মালা রাখ আর স্পটে জানাজা ছাড়া দাফন দিয়ে দেবে, আর সিস্টেম করে আইনের হাতে তুলে দেবে। বিকজ আমার দেশের সার্বভৌমত্বের কোশ্চেন এখানে, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমি যাহা কিছু করিব আমার ব্যক্তিগত স্বার্থ ছাড়া তাহাই বৈধ, তাহাই লিগাল। অতএব প্রতিটা নারী পুরুষ আপনারা আপনাদের ভোট রক্ষা করবেন, কিচ্ছু করতে হবে না, শুধু ভোটটা দিয়ে এসে আপনি আর বাড়ি যাবেন না, 2টা রুটি কাগজে পেঁচায় নিয়ে আসবেন, 1 বোতল পানি আনবেন, রাস্তায় দাঁড়া থাকবেন, বাড়ির সামনেই দাঁড়া থাকবেন, প্রতিটা এলাকার চারদিকে আপনি পাহারা দিবেন। খালি হাতেই পাহারা দেন, খালি হাতেই পাহারা দেন। কোনো দিক দিয়ে যদি পালাইতে না পারে, যদি ঢুকেও কোনোভাবে ভোট সেন্টার এলাকায় ও যদি পালাইতে না পারে, ওরা যে দিক দিয়ে পারেন ও কয়টা গুলি করবে? কয়টা? আইন শৃঙ্খলা বাহিনী আছে তো। আইন শৃঙ্খলা বাহিনী আমি যতটুকু জানি 100% তারা ইমানদারি সে দায়িত্ব পালন করবে। অতএব আমার আপনার ভয়ের কিছু নাই, বরঞ্চ যেটা আপনার আমার করণীয়, তাদের পাশে থেকে ওই দুষ্টুগুলাকে, হারামিগুলাকে ধরে ফেলবেন, ধরাইয়া দিবেন। আর মোবাইলটা ফুল চার্জ করে নেবেন আগের দিন রাত্রে থেকে ভোরবেলা, একদম 100% ফুল চার্জ। সকালে মোবাইলটা সাথে নেবেন, সাথে সাথে কোনো কিছু দেখলে, অনিয়ম দেখলে বা হাঙ্গামা দেখলে ওখান থেকে আগে আপলোড করবেন, তারপরে কল দিবেন কাউকে নিয়ারেস্ট, জানাবেন বা চিৎকার দিবেন, তারপরে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন তাকে। জি, এইভাবে করতে হবে। আমরা আপনার আমার ভোটটা আমাদেরকেও রক্ষা করতে হবে এবং শক্ত থাকতে হবে মাঠে। কোন রকম কারচুপি কেউ করতে পারবে না। এটা আজাইরা কথা গল্প শোনায় বেড়ায় আর কি। কারণ জুতার মালার ভয়টা কিন্তু যারা প্রশাসনে আছেন, নির্বাচন কমিশনে আছেন বা অন্যান্য জায়গায় কাজ করছেন তাদের, কারণ এটা এস্টাবলিশড ফ্যাক্ট, জুতার মালা একজন সিএসি পড়েছে এবং এবার প্রতিটা জেলা উপজেলায় জুতার মালা রেডি আছে। কয় জোড়া করে কয় জোড়া মালা লাগবে, জোড়ায় জোড়ায় মালা রেডি আছে। মানুষ বিন্দু মাত্র দ্বিধা করবে না। অসৎ নেতৃত্ব, আপনি এইদিকে সেইদিকে বিলাসবহুল বাড়ি ভাড়া করে থাকবেন আর ওই কৃষক কামারের ভোট কাইরা নেবেন, আবার বলবেন মব, আবার বলবেন সন্ত্রাসী, প্রাক্তর সন্ত্রাসী, মব মারারি। ওদেরকে পুরাপুরি সিস্টেম করে দিয়ে বঙ্গোপসাগর দিয়ে একটা নৌকা চড়ায় কানাডা পাঠায় দিব। এস আলমের ভাই, ছোট ভাই লাবু মন্ট্রিলে লাস ভেগাস একটা বাড়িতে থাকে, ওখানে বিএনপির নেতারাও গিয়া ভ্রমণ কাটায় আসে। তো বলেন কাকে ভোট দিবেন? নামটা বলবো? কার কার অ্যাকাউন্টে বিদেশে টাকা জমা হইতো হাসিনার কাছ থেকে? জানে না? কর্মীরা ভাই, তোমরা এত অন্ধ হও কেন? কর্মী ভাইরা নিজের ইমান বিক্রি করছো, খেসারত দিছো, বহুত পানিশমেন্ট খাইছো। এইবার ইমানদার হও, সঠিক লোকটাকে ভোট দাও। এই জন্য আমি বলি, তোমার দলের লোককেই ভোট দিতে হবে তা না। তোমার কাছে ইনসাফে ইমান ঠিক রেখে, বিবেক ঠিক রেখে, দেশপ্রেম ঠিক রেখে, যাকে যোগ্য, সৎ, নির্লোভ এবং কট্টর ভারত বিরোধী মনে হবে তাকে ভোটটা দাও। তাহলে তোমার ইমানটা রক্ষা হবে এবং দেশ রক্ষায় তুমি অংশগ্রহণ করতে পারবে। এই বেঈমানদেরকে ফালাও, এই বেঈমানদের জন্য তোমাদের রক্ত গেছে, এই বেঈমানরা তোমাদেরকে দাস বানায় রাখছে। অতএব জেগে ওঠো বাহে, জেগে ওঠো। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, ফর কনক্লুশন শুনবো। ধন্যবাদ জাকুব ভাই, আজকে খুব সুন্দর আলোচনা করেছেন এবং আমি আবারও বলছি যে মানুষের যে প্রত্যাশা যেভাবে হোক না কেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মতের প্রতি আমরা সম্মান জানাবো, যারা নির্বাচনকে বয়কট করছে তাদেরও মতকে আমরা সম্মান জানাবো, যারা মনে করছে যে একটা শান্তিপূর্ণ ভাবে এই বাংলাদেশের এই আগামী নির্বাচনের কে কেন্দ্র করে যেন আমরা এই পর্যায়টা উত্তরণ করতে পারি, তারপরে নির্বাচন অঙ্গীকার কি হবে না হবে এটা পরবর্তীতে দেখা যাবে। তবে একটা সত্য কথা, ভারতীয় আগ্রাসন বিরোধী যে কোনো ব্যক্তি যে অবস্থায় যদি আজকে নির্বাচনের প্রার্থী হতে চায়, সহজ সাহসে রাজীব ভাই বললেন, এটা যারা নাকি নির্বাচনের মধ্য দিয়ে একটা সমাধান চেষ্টা করছে, একটা কৌশল যদি মনে করে তারা সেটা পথ করতে পারে, সেখানে আমার কোনো বক্তব্য নাই। তবে আমাদের দল, আমাদের জোট, আমরা 7টা দল নিয়ে আমরা একটা জোট করেছি। তো এখানে আমরা সবসময় মনে করছি যে এখানে আমাদের প্রার্থী যেহেতু সুযোগ ছিল না, কালো টাকা বেশি পুরস্কৃত নির্বাচন, মার্কা কেনা বেচা নির্বাচন, ইকুয়াল অপরচুনিটি, ইকুয়াল অধিকার আমাদের নাই পার্টিসিপেট, সেই জন্য আমরা বলেছিলাম যে এই দাবিগুলো সত্য হলে রোড ম্যাপ তৈরি হতো, যেটা আমরা বলেছিলাম যে বিচার, মানুষের মৌলিক অধিকার এবং সংস্কার পর নির্বাচন। তারপরেও যেহেতু নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে, এখন যে যার অবস্থান থেকে যার বিবেক অনুযায়ী, যেটা আজিজ ভাই বলছেন যে নিজের দলকেই যে দিতে হবে, নিজের মার্কাকেই যে দিতে হবে তা না, এখন যার যার ইমান, যার বুদ্ধি, বিবেক বিবেচনা করে দেশের স্বাধীনতা সর্বমত আগে এবং কোনোভাবে ভারতীয় আগ্রাসন সাথে যারা সম্পর্কিত, যারা মনে করেন তাদের ব্যাপারে যারা সজাগ থাকবে সেইভাবে তাদের মতামত থেকে। তো সেটাই হলো যে নির্বাচনের পরে যেন অশান্ত না করে, যেন ভারত চেষ্টা করবে, আমাদের সজাগ থাকতে হবে। হ্যাঁ, তো সেই কারণেই হোপ ফর বেস্ট, প্রিপেয়ার ফর ওয়ার্স্ট। তো এই কথাই বলছি যে আগামী 2 দিন পরে আমরা পরবর্তীতে যে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করব কিংবা আন্দোলনের অসমাপ্ত বিপ্লবটা যারা সম্পর্ক করতে চাবো, আমরা দেখবো যে কারা কিভাবে এই নির্বাচনের ফলাফলকে তাদের স্বার্থে ব্যবহার করে। ধন্যবাদ। আমরা মনে করি বাংলাদেশের মানুষ অসম বিপ্লব সম্পন্ন করবে, বাংলাদেশের সকলকে বিচার, শিকদার সহ 71 থেকে সকল অপরাধের জন্য বিচার হয় এবং যে কোনো দলের যে কোনো সাধারণ কর্মীদেরকে যেন আমরা ক্রুসিফাই না করি, সে যে দল করুক এবং একটা ন্যায়ভিত্তিক আইনের শাসন হোক এবং মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হোক। আমরা সুখী সমৃদ্ধশালী আগামী দিনে বাংলাদেশ দেখতে চাই। ধন্যবাদ। ডক্টর এস এম নরসির আলী, আপনার কাছ থেকে আমরা কনক্লুশন শুনবো। ধন্যবাদ। এটা নিঃসন্দেহে এখন একটা সবার জন্য একটা আনন্দের যে এত বছর পর একটা নির্বাচন দেশে হতে যাচ্ছে, মোটামুটি মানুষ ভোট দিতে পারতেছে। বিশেষ করে এখন যারা জেনজি জেনারেশন যারা আছে, যাদের বয়স এখন 18+, এরকম এরকম ভোটার আছে অন্তত 4 কোটির মতো। তারা জীবনে প্রথমবারের মতো তার ভোটাধিকার প্রয়োগ করছে। এছাড়াও অনেকেই আছেন যারা হয়তো গত 1 যুগ বা 1.5 যুগ তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই, তারা এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এই বছর এই ইলেকশনটা আসলে সব দিক থেকে একটা তাৎপর্যময়, কারণ এখানে এই প্রথম আপনার ভোট দেওয়ার একটা সুযোগ অপশন রাখা হয়েছে পরিবর্তনের পক্ষে। আমি মনে করি সবাইকে ভোটের পক্ষে এটা দেওয়া উচিত। যারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে তারা আসলে ঠিক আমার কাছে মনে হচ্ছে যেন যুক্তি না, তারা যেন একটা আবেগ নিয়ে তারা পরিচালনা এই না ভোটের পক্ষে তারা প্রচারণাটা চালাচ্ছে। আসলে তাদের কোনো যে আবেগ যেগুলো দেখাচ্ছে সে 71 এটা ওটা, আসলে এত আগের যে বিষয়গুলা 54 বছর আগের যে বিষয়গুলো, এগুলো আসলে বর্তমান জেনারেশন এটা করে না। তারা দেখে যে তার বার্নিং নিডস গুলা ফুলফিল হচ্ছে কিনা, তার বার্নিং নিডস গুলো কারা ফুলফিল করবে, কোন দল আসলে এটা ফুলফিল করবে, তারা ওইভাবে দেখে প্রার্থী দেখে তারা এটা ডিসিশনটা নেবে। আমি আশা করি যে জনতা কখনোই ভুল ডিসিশন নিবে না। তবে বিভিন্ন জায়গাতে আমাদের যে কর্নেল সাহেব যেটা বললেন, একটু সতর্ক থাকতে হবে, কেন্দ্রগুলোকে পাহারা দিতে হবে এটা। আর এমনি সরাসরি তাদের কাউকে আসলে মানে ব্লাইন্ড চেক দিয়ে আসা যাবে না এবং এগুলা প্রতিহত করতে হবে। যে বললেন যে ছবি তুলে এটা রেখে এটা ইয়ে করা, আপলোড দিয়ে দেওয়া, এগুলা করা যেতে পারে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে তাদের কাছে তাদেরকে সহযোগিতা করা যেতে পারে, এটা করা উচিত।
এবং আমি আশা করি যে বর্তমানে এরপরে যে সরকার আসবে, এই সরকার অবশ্যই জুলাই যোদ্ধাদেরকে মূল্যায়ন করবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে, এবং যত বিচার আছে এই বিচারগুলো অবশ্যই হতে হবে। যদি বিচার না হয়, এই বিচারহীনতা সংস্কৃতি যদি চলতে থাকে, তাহলে কিন্তু আরো বড় বড় অপরাধ কিন্তু ভবিষ্যতে সংঘটিত হবে। এই যে বলা হয় যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এটা কথা আছে। এইটা আর কি। তো শেষ করবো যে আমাদের আমি নিজের একটা কবিতা ছিল, কবিতার শেষ লাইনটা দিয়ে আমি শেষ করতে চাই। এটা হচ্ছে, যারা আমাদের ভয় দেখাতে চায় আমরাই তাদের ভয় হয়ে উঠবো। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। এবার আমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আপনার কাছ থেকে কনক্লুশন শুনবো। হাসিন ভাই, আপনার মাইক্রোফোনটা অফ। ভাই, আমার কথা হলো, ভোট কেন্দ্রে আমরা সবাই যাব, আমরা হা ভোটে দিব, না ভোটে দেওয়ার কোনো স্কোপ নাই। হা মানে হাদি, না মানে মোদি। এখন বিষয়টা নিয়ে বিতর্ক করার কোনো অবকাশ নাই। আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই, যার জন্য এত ছাত্র রক্ত দিছে, এত ছাত্র, এত জনতা আহত হয়েছে। এখানে আমরা ভালো একটা লোক চাই, নিজ নিজ এলাকার যে ব্যক্তি ভালো তাকে ভোট দিবেন। কেউ যে না থাকে আপনার মনে হয়, ভোট দেওয়ার দরকার নাই, বাট ভালো ব্যক্তি দিবেন। আমরা পরিবর্তন চাই, আমরা চাই নতুন মুখ, সৎ মুখ, ভালো মানুষ যে আমাদের পাশে দাঁড়াবে। আমরা চাই ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। আমরা চাই ওই নেতৃত্ব যে চোখে চোখ রেখে কথা বলবে, যে তার নিজের অধিকার বুঝবে, দেশের অধিকার বুঝবে, দেশের স্বার্থ রক্ষা করবে। আমরা কোনো অবস্থায় নিজেকে বিকিয়ে দিব না ভারতের কাছে। আমার দেশ আমার মতো করে চালাবো, কারো কাছে মাথা নত করবো না। শহীদদের সম্মান মর্যাদা সবটা দিব। আমাদের বড় সমস্যা, যেগুলি সংস্কার করা দরকার ছিল সেগুলো করা হয় নাই। ইভেন এই বর্তমান যেটা বানানো হয়েছে তার মধ্যে নাই। যেমন সেনাবাহিনী, ডিজিএফআই রাজনৈতিক দলের অধীনে থাকবে না, এটা করতে হবে। যেটা ইকবাল করে ভুইয়া বলছে, ডিজিএফআই ভেঙে ফেলতে হবে, দরকার নাই, আসলে নাই। ডিজিএফআই দেখে আমরা ভয় পাবো না, ডিজিএফআই দেখে ভয় পাবে ভারত, শত্রু রাষ্ট্র। এই মানসিকতা পরিবর্তন করতে হবে। এই মানসিকতা পরিবর্তন না করলে আমরা আগাইতে পারবো না। ডিজিএফআই দেশের সম্পদ, এনএসআই দেশের সম্পদ, পুলিশ হবে সেবক, এমন রাষ্ট্রই চাই। তাই বলবো, নতুন নেতৃত্ব, ভালো লোককে ভোট দিন। ইনশাল্লাহ দেশ ঘুরে দাঁড়াবে, নতুন প্রজন্ম বাংলাদেশ হবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকের আপনারা সবাই, স্পেশালি বাংলাদেশ থেকে আপনারা 3 জন শত ব্যস্ততার মধ্যে এত রাত জেগে আমাকে সময় দিয়েছেন। দেশবাসীর স্বার্থে, নির্বাচনের স্বার্থে, দেশপ্রেমের স্বার্থে আপনারা 3 জনই সমানভাবে আমার দৃষ্টিতে বীরশ্রেষ্ঠ। আপনারা আমার কাছে অত্যন্ত মূল্যবান, আপনাদের প্রত্যেকটা মতামত আমার কাছে মূল্যবান। এট দ্য এন্ড আমি আবার কর্নেল হাসিন এবং কর্নেল ফিরদৌস আজিজ আপনাদেরকে কনগ্রাচুলেট করব আপনাদের প্রমোশনের জন্য, এবং আপনারা যে জন্য আন্দোলন করেছেন, অনেক যুদ্ধের পরে আপনারা কিছুটা আলোর মুখ দেখেছেন। আমরাও গর্বিত আপনাদের সাথে, আপনাদের সুখে আমরাও সুখী। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই, নির্বাচনের আগে, নির্বাচনের পরে, কারণ এই সিদ্ধান্তটা ফাইনালাইজ না হওয়া পর্যন্ত আমাদের কন্টিনিউ আলাপ আলোচনা চলবে। আমাদের জনগণের পাশে আমরা দাঁড়িয়ে থাকব, আমরা চেষ্টা করব তাদের অনুভূতিকে ধারণ করতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আমি কনক্লুড করি, আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। আমি প্রথমে শুরু করেছি যে একটা দলের নেতৃত্ব যদি সঠিক হাতে থাকে, একজন ন্যায়পরায়ণ মানুষের হাতে যদি নেতৃত্ব থাকে, দেন ওই দল থেকে মানুষ কিছু আশা করে। ফর এক্সাম্পল আপনাদেরকে আমি বলি, আমরা খোলাফায়ে রাশিদিনদের কাছে দেখেছি, খোলাফায়ে রাশিদিন প্রত্যেক খোলাফায়ের 4 জন সবাই এত ত্যাগ তারা স্বীকার করেছে, তাদের চাওয়া পাওয়াকে তারা মোটেই গুরুত্ব দেয় নাই। তারা বলেছে আগে জনগণ, আগে উম্মাহ, আগে দেশবাসী। এখন আমরা আশা